আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। ইমরুল ভাই, মোজাম্মেল বলছিলাম, রেকর্ডিংটা একটু দিন। ও মোজাম্মেল ভাই আছেন? কায়েস ভাই, এইটা টেক্সট এর ক্লাসটা কি সেগ্রিগেট করবেন পরে না? কায়েস ভাই, এটা ডিউরেশন কত হবে 2 এই ঘন্টা, ক্লাসের? 2 ঘন্টা নিব। হ্যাঁ, 2 ঘন্টা ডিউরেশন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ইউজার নামে একজন আছে, কে আপনি? ইউজার আচ্ছা, মোটামুটি পৌঁছে দিয়েছে। কায়েস ভাই, মৃদুল বলছিলাম, টেক্সট টু এর মানে পিএল লেভেলেরটা কি সেপারেট হবে নাকি এইটাই পরে যে সেগ্রিগেট করে ফেলবে? এটাই পরে যে সেগ্রিগেট করব। আচ্ছা, মিতুল ভাই তো মনে অ্যাডমিট হওয়া না, তাই না? আমার তো জাস্ট কি ভ্যাডেটা আমি ইংলিশটা আমার বাইক করা হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। মানে নোট না, একটা হচ্ছে ভাই। না, আপনাদের জন্য যে রিলেভেন্ট সেকশন গুলো, এই রিলেভেন্ট সেকশন গুলো আমি আমার নোট করা হয়ে গেছে, যেগুলো রিলেভেন্ট। আচ্ছা আর আচ্ছা। রফসারের বইটা কিন্তু ইংলিশ ভার্সনটাও বের হয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন। তো ভাই গত বছর ছিল 2020 সালে তো ইংলিশটা বের করে নাই উনি, এরপরে কি আবার বের হয়েছে? রিসেন্ট বের করছে, মানে এই আপনার হলো নভেম্বরের 28 তারিখে বের করছে। আচ্ছা, আর ট্যাক্সের রুলটা কি আপনার কাছে সফট কপি আছে ভাই? আমার কাছে ইয়েটা আছে, 2020 সালে ট্যাক্সের ইয়েটা আছে, রুলটা নাই। রুলটা কি আপনার কাছে আছে ভাই? ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স কিনলেই তো দুইটা পাবেন। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যদি দুইটা কিনেন সফট কপি ভাই। না, সফট কপি নাই। সফট কপি আমার একটা আছে, বাট রুলটা পাচ্ছি না ভাই। না, রুলটা আচ্ছা আমি একটু দেখবো না, হ্যাঁ যদি থাকে দিব না। আমার কাছে এক যেটা আছে এটাতে আবার ভুল আছে, এইজন্য মানে আপনার কি ভাই যে মাসুম গাজী নামে একজন, ওনারটা ভাই না? ওটা আছে মনে হয়, ওই রুলটা আছে, দেখতে হবে রুলটা আছে কিনা। যদি থাকে তাহলে আমি আপনাকে দিব, কিন্তু ভুল আছে বছরটা আছে, এই বছরটা নাই আর কি। না, আমার মনে হয় কি যে বই নিয়ে নেন, হ্যাঁ মানে বই রাখতে পারলে ভালো, কারণ পাস করতে পারলে তো ভালো, আগে যান 6 মাস আগে যান। আর ফেল করলে কিন্তু সফট কপি থাকলে হয় কি মাঝে মাঝে ওই যে ফাইন্ড দিয়ে খোঁজা যায় আর কি, যে কোনো জায়গায় অনেক সময়। না, বুঝতে পারছি জি। আচ্ছা আচ্ছা, তাহলে সহজ ভাষায় ভাই, এটা আব্দুর রবের বই। হ্যাঁ, এটা আপনার ইংলিশ ভার্সনটাও নিতে পারেন, কিন্তু বাংলা ভার্সনটাও কালেকশনে রাখেন। ফার্স্ট কোশ্চেন এন্ড অ্যানসার গুলো কালেকশন করে না, অল ফার্স্ট কোশ্চেন এন্ড অ্যানসার। এই বইগুলো রাখবেন। ফার্স্ট অ্যানসার না ভাই? হ্যাঁ, ফার্স্ট অ্যানসার। ইউর ভাই ক্লাস নিচ্ছি তো, টেক্সট ক্লাস নিচ্ছি তো। ওয়ালাইকুম আসসালাম। জি জি, টেক্সট ক্লাস নিচ্ছি তো ভাইয়া। আপনি যদি জয়েন গুলি করতে পারেন, আইডি পাসওয়ার্ড থাকি। আচ্ছা, কল দিব নেবে এগুলো, ঠিক আছে। জি জি, কিছু বলবেন আর কেউ? হ্যাঁ, এই অল পাস্ট কোশ্চেন এন্ড সলিউশন, হ্যাঁ পাস্ট কোশ্চেন এন্ড অ্যানসার, হ্যাঁ ফার্স্ট এর অ্যানসার যেটা। আচ্ছা, আব্দুর রবের বইটা না, যারা সেকেন্ড পার্টে আছে তারা কিনেন, ফার্স্ট পার্টে যারা আছে না কিনলেও চলবে। মানে যদি ঠিক আছে, ফার্স্ট পার্টের জন্য না কিনলেও চলবে, সেকেন্ড পার্টে যারা আছেন তারা কিনেন আব্দুর রবের বইটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লিখতে পারছেন তো সবাই, তাই না? লিখে নেন তাহলে। কারো কোনো কোয়ারি আছে? ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে মুছে দিলাম। হ্যাঁ,
স্টুডেন্ট 30 আপ হয়ে গেছে, 30 জন হয়ে গেছে। আচ্ছা, আমরা ফার্স্টে হেডস অফ ইনকাম গুলো নিয়ে আলোচনা করব। মানে হেডস অফ ইনকাম এগুলো নিয়ে আলোচনা করব। আমরা তো জানি যে আমাদের হেডস অফ ইনকাম হলো 7টা, তাই না? আমরা তো জানি যে আমাদের হেডস অফ ইনকাম হলো 7টা, 7 হেডস অফ ইনকাম, তাই না? হেডস অফ ইনকাম, জি দেখেন হেডস অফ ইনকামটা কি, এটা মনে রাখা সহজ উপায় কি, শেয়ার এন্ড কো। হেডস অফ ইনকাম হলো মনে রাখা সহজ উপায় হলো শেয়ার এন্ড কো। আচ্ছা, একবার মিউট করে না পরে আনমিউট করে ফেলেন, যখন কথা বলার সময় আপনারা করে নিয়েন, আনমিউট করে নিয়েন, পরে আবার মিউট করে ফেলেন, তাহলে দেখবেন যে আর আসবে না, নয়েজ আসবে না। ভাই কথা বলার সময় স্পেস বার প্রেস করে কথা বললে সুবিধা হয়, স্পেস বার উঠায় ফেললে আবার অটোমেটিক্যালি মিউট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো ওইভাবে করেন, তাহলে আর নয়েজ ক্রিয়েট হবে না। আচ্ছা, তাহলে আমরা জানি যে 7 হেডস অফ ইনকাম, এই 7 হেডস অফ ইনকাম কি শেয়ার এন্ড কো, তাই না? যে শেয়ার এন্ড কো, দেখেন এস থেকে এস হলো স্যালারি ইনকাম বা ইনকাম ফ্রম স্যালারি, আই থেকে ইন্টারেস্ট অন সিকিউরিটি, এস তো হাউস প্রপার্টি ইনকাম, এতে এগ্রিকালচার, বি তে হলো বিজনেস ইনকাম, সি তে হলো ক্যাপিটাল গেইন, ও তে হলো আদার ইনকাম। আচ্ছা, আমি তো ম্যাথের সেকশন গুলো দ্বারা শুরু করি। এটা কোথায় বলা আছে? সেকশন 20 তে বলা আছে হেডস অফ ইনকাম। সেকশন 20 হলো হেডস অফ ইনকাম। আচ্ছা, এখন আমরা যদি ইনকাম ফ্রম স্যালারি হেডস এর ম্যাথ করতে যাই না, ইনকাম ফ্রম স্যালারি হেডস এর ম্যাথ করতে যাই, মানে আমাদেরকে কিছু এরিয়া কভার দিতে হবে। আমার সাজেশন হলো কি, যে আপনি যখন কোনো একটা পার্টিকুলার হেডের ম্যাথ করবেন, তখন এই এরিয়া গুলো আগে কভার দেন, দেখবেন কি যে ম্যাথ করতে আপনার কম্পারেটিভলি ইজি হবে। আচ্ছা, দেখি আমাদের এরিয়া গুলো কি বলা আছে। যে ফার্স্ট আছে ডেফিনিশন, সেকশন 2 সাবসেকশন 58 স্যালারি, সেকশন 2 সাবসেকশন 50 প্রফিট ইন লিউ অফ স্যালারি, সেকশন 2 সাবসেকশন 45 পার কুইজে, সেকশন 21 অনলি ইনকাম ফ্রম স্যালারি, রুল 33 এ থেকে রুল 33 এর যে ভ্যালুয়েশন অফ পার কুইজে অ্যালাউন্স এন্ড বেনিফিট ইনক্লুডেবল ইজ ইনকাম ইন দ্য কেস অফ স্যালারিড পারসন। এরপর ডিফারেন্ট টাইপস অফ প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, ট্যাক্স রিবেট অন এলিজিবল অ্যামাউন্ট আন্ডার সেকশন 44 সাবসেকশন 2 6 শিডিউল পার্ট বি আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম 6 শিডিউল পার্ট এ, এগুলো এরিয়া। হ্যাঁ, আচ্ছা, 6 শিডিউল পার্ট এটা কি অনেক বড় একটা, আমি এখানে যতটুকু মানে স্যালারির সাথে রিলেটেড যেগুলো শুধুমাত্র সেই আইটেম গুলো নিয়ে আসছি, কিন্তু স্যালারির সাথে যেগুলো রিলেটেড শুধুমাত্র এই আইটেম গুলোই আমি নিয়ে আসছি। আচ্ছা, ডেফিনিশন গুলো আমি পড়ায় যাই, ডেফিনিশন গুলো আর এক্সামে কখনো আসে না, ঠিক আছে? এই ডেফিনিশনের মধ্যে দেখেন শুধুমাত্র এই ডেফিনিশনটা ইম্পর্টেন্ট, পারকুইজির ডেফিনিশনটা ইম্পর্টেন্ট, আর কোনো ডেফিনিশনই ধরেন যে স্যালারি বা প্রফিট ইন লিউ অফ স্যালারি এগুলো ইম্পর্টেন্ট না। কারণ এখন তো কোশ্চেন ধরেন যে ফার্স্ট পার্টি হোক সেকেন্ড পার্টি হোক, ফার্স্ট পার্টিও কিন্তু কেস বেস কোশ্চেন দেয়, ডাইরেক্ট কোশ্চেন দেয় না। আগে একটা সময় ছিল যে সরাসরি কোশ্চেন দিত, আগে একটা সময় ছিল কি যে সরাসরি কোশ্চেন দিত, এখন আর কোনো সরাসরি কোশ্চেন দেয় না। আচ্ছা, আমি তারপর দ্রুত বলে যাই, দেখবেন যে আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, স্যালারি দেখেন ডেফিনিশনটা দেখেন। আচ্ছা, ইনকাম ট্যাক্সের ডেফিনিশন বোঝার ক্ষেত্রে যখন ডেফিনিশন করবেন না, তখন ডেফিনিশন বোঝার ক্ষেত্রে ডেফিনিশন বলা হয় কি যে দুই ধরনের ডেফিনিশন হয়, একটা ইনক্লুসিভ ডেফিনিশন, একটা এক্সক্লুসিভ ডেফিনিশন। মানে আপনি যদি টাইপস বলেন যে টাইপস অফ ডেফিনিশন, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করে, মানে টাইপস অফ ডেফিনিশন, একটা বলে ইনক্লুসিভ ডেফিনিশন, একটা বলে এক্সক্লুসিভ ডেফিনিশন। ইনক্লুসিভ ডেফিনিশন, একটা বলে এক্সক্লুসিভ ডেফিনিশন। ইনক্লুসিভ তো বুঝি যে কোন কোন আইটেম গুলো আমার স্যালারির মধ্যে কোন কোন আইটেম গুলো ইনক্লুডস হবে, আর এক্সক্লুশন মানে দেখবেন যে আমাদের যে এখানে ডেফিনিশন আছে স্যালারি যে ডেফিনিশনটা, এটাকে বলা হয় ইনক্লুসিভ ডেফিনিশন, মানে কোন কোন আইটেম গুলো স্যালারির মধ্যে ইনক্লুড হবে। আর পারকুইজিটের যে ডেফিনিশন আছে এটাকে বলা হয় এক্সক্লুসিভ ডেফিনিশন। পারকুইজিটের যে ডেফিনিশন আছে এটাকে কি বলা হয়? এক্সক্লুসিভ ডেফিনিশন। তার মানে পারকুইজিটের ডেফিনিশনটা কি আছে যে কোন কোন আইটেম গুলো পারকুইজিটের মধ্যে ইনক্লুড না, না, কোন কোন আইটেম গুলো পারকুইজিটের মধ্যে ইনক্লুড না। আচ্ছা, স্যালারি ডেফিনিশনটা আমি একটু দেখি যে স্যালারি ডেফিনিশনটা কি বলছে। আচ্ছা, দেখেন এখানে রিজম দেয়া আছে স্যালারি ইনক্লুডস। দেখেন
লাগবে না, জাস্ট রিদম দেয়া আছে দেখেন। স্যালারি ইনক্লুডস বলা আছে কি পাপি, হ্যাঁ পিএপি, এটা মনে রাখার জন্য। স্যালারি ইনক্লুডস পাপি, পি তে হলো কি এনি পে এন্ড ওয়েজেস, এনি পে অর ওয়েজেস, হ্যাঁ স্যালারি ইনক্লুডস পাপি। আচ্ছা এখান থেকে দেখে দিই, দেখেন আমি এখান থেকে করে দিই, না দেখি দেখে দিই। আচ্ছা দেখেন এই যে রিদমটা, হ্যাঁ স্যালারি ইনক্লুডস কি পাপি, পি তে কি এনি পে এন্ড ওয়েজেস, এ তে হলো অ্যানুইটি, পি তে কি পেনশন, হ্যাঁ দেখেন পাপি। এরপরে বলছে কি জিএফসিএ, জি তে হলো গ্র্যাচুইটি, এফ তে ফিস, সি তে কমিশন, আর এ তে হলো কি অ্যালাউন্সেস, হ্যাঁ জিএফসিএ। আমরা যে এফসিএ বলি না, যে জি কি এফসিএ হয়ে গেছে, হ্যাঁ যে ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে। জি তে গ্র্যাচুইটি, এফ তে ফিস, সি তে কমিশন, এ তে অ্যালাউন্স। আর পিপি পল, পিপি পলতে কি আছে, পি তে পারকুইজিট, পি তে প্রফিট ইন লিউ অফ স্যালারি, পি তে প্রফিট ইন এডিশন টু স্যালারি, এ তে অ্যাডভান্স স্যালারি, এল তে লিভ ইনক্যাশমেন্ট। আচ্ছা এগুলো দেয়ার ইন্টেনশন হলো কি যে আপনি যখন একবার পড়বেন না, ইন্টেনশন হলো কি যে আপনি যখন ডেফিনিশনটা একবার পড়বেন যাতে আপনার মনে থাকে। রিদম দিয়ে কিন্তু পড়তে পারলে কিন্তু সুবিধা, যে আপনাকে আর বারবার পড়তে হবে না। আচ্ছা একটা মিনিট ওয়েট। ভাই হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে গেছে যে? আওয়াজ বন্ধ হয় না, কায়েস ভাই একটু ব্রেক নিছে। হ্যাঁ কাজে ইয়ে করছে, মিউট করে দিছে ওনারটা। বুঝা গেছে ডেফিনিশনটা? ভাই একটু এই আইটেম গুলো একটু এক লাইন করে একটু ব্যাখ্যা করবেন ভাই। আচ্ছা এটা না মনে রাখার জন্য, এটা জাস্ট রিদম ইউজ করা হয়েছে রিফাত, হ্যাঁ কারণ এগুলো লাগবে না তো, তারপরে রিদম ইউজ করা হয়েছে যাতে আমি ইজিলি মনে রাখতে পারি। না ভাই মানে আইটেম গুলো যেমন অ্যানুইটি বলতে কি বোঝায় এই টাইপের ভাই, জাস্ট আইটেম গুলো। আচ্ছা অ্যানুইটি তো আমরা জানি যে অ্যানুইটি যদি কি হয় যে মানে একটা নির্দিষ্ট সময় পর পর যদি কোনো একটা অ্যামাউন্ট পে করা হয়, আমরা যে এফএম এ যেমন পড়ে আসছি না যে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, অ্যানুইটি বলতে এটা বোঝাচ্ছে অ্যানুইটি। হ্যাঁ এটার কোনো ব্যাখ্যা তো নাই অ্যানুইটি বলতে। আর কোনটা প্রবলেম আছে বলেন? যেমন অ্যালাউন্স পারকিউজিটের মধ্যে পড়ে যাবে না ভাই? না এখানে বলছে কি যে অ্যালাউন্স তো এই ভাতা, বুঝছে, এখানে জাস্ট বলছে যে এগুলো স্যালারির পার্ট। পারকুইজিটের মধ্যে যেগুলো আছে এগুলো কি স্যালারির পার্ট না? এগুলো তো স্যালারির পার্ট রিফাত। পারকুইজিটের মধ্যে যে আইটেম গুলো আছে এগুলো কি স্যালারির পার্ট তো। আর ভাই যে প্রফিট ইন লিউ অফ স্যালারিটা কি হয় ভাই সাধারণত? আচ্ছা প্রফিট ইন লিউ অফ স্যালারি এটা ডেফিনিশন কিন্তু আছে, হ্যাঁ এটা আমরা আলোচনা করব। প্রফিট ইন লিউ অফ স্যালারি এটা আমরা আলোচনা করব। প্রফিট ইন লিউ অফ স্যালারি কি বলছে এটা একটু পরে আমি আলোচনা করতেছি। প্রফিট ইন লিউ অফ স্যালারি। কায়েস ভাই অ্যানুইটিটা কি জিনিস? অ্যানুইটি অ্যানুইটি হলো কি একটা নির্দিষ্ট টাইম পর পর যদি এরকম থাক
আচ্ছা মিউট করে নিয়েন কিন্তু, হ্যাঁ যে কথা বলেন সে মিউট মানে আনমিউট করে রাখেন, আর যারা মানে অ্যানুইটি মানে হচ্ছে একটু নির্দিষ্ট টাইম পর পর যদি কোনো পেমেন্ট দেয়, তাই তো? যদি একটা এক্সাম্পল দিতে পারবেন একটা? পারফরম্যান্স বোনাস হইতে পারে ভাইয়া। হ্যাঁ পারফরম্যান্স বোনাস, পারফরম্যান্স বোনাস হলো কি যে হ্যাঁ পারফরম্যান্স বোনাস না, পারফরম্যান্স বোনাস তো আলাদাই ভাইয়া, মানে পারফরম্যান্স বোনাস তো আছে, এটা জাস্ট ডেফিনিশন দিয়ে গেছে। এখন ধরেন ইনসেনটিভ বোনাস পার্ট অফ স্যালারি, কিন্তু ইনসেনটিভ বোনাস কি পার্ট অফ কি না পারকুইজিটটা একটু যদি কি বলে দিতেন একটু এক কথায়। না পারকুইজিট আমি আলোচনা করব, পারকুইজিটটা আমি আলোচনা করব। আচ্ছা মিউট করে নিন কিন্তু, অনেকেই আনমিউট করা, মানে মিউট না করলে কিন্তু আপনাদেরই কিন্তু আওয়াজ হবে। মিউট করে নিন। না এমনিতে স্যালারি ডেফিনিশনটা ক্লিয়ার তো, তাই না? স্যালারি ডেফিনিশনটা আচ্ছা আচ্ছা পারকুইজিটের ডেফিনিশনটা আসছে, পারকুইজিটের ডেফিনিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পারকুইজিটের ডেফিনিশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন। আচ্ছা আমাদের পারকুইজিট সম্পর্কে কোথায় আলোচনা করা আছে? পারকুইজিট সম্পর্কে আলোচনা করা আছে সেকশন 2 তে 45। না 45 লিমিট অফ পারকুইজিট নিয়ে আলোচনা করা আছে কোথায়? লিমিট অফ পারকুইজিট এইটা বোধহয় এগুলো একটু মাইন্ডে রাখি না, মানে আপনাদের ফার্স্ট ক্লাস সমস্যা নাই, কিন্তু আমি যেগুলো বলি না এগুলো একটু নোট ডাউন করে সেকশন 5,50,000 5,50,000 লিমিট অফ পারকুইজিট। আচ্ছা লিমিট অফ পারকুইজিট নিয়ে আলোচনা করা আছে সেকশন 30 এর, হ্যাঁ সেকশন 30 এর, হ্যাঁ এটা একটু মাইন্ডে রাখেন। সেকশন 30 এর লিমিট অফ পারকুইজিট, লিমিট অফ পারকুইজিট নিয়ে আলোচনা করা আছে কোথায়? সেকশন 30 এ কি? আচ্ছা এখানে কি বলছে লিমিট অফ পারকুইজিট কি বলছে? every individual employee, হ্যাঁ other than disabled person, employee other than disabled person, কত? 5,50,000, হ্যাঁ লিমিট অফ পারকুইজিট। আচ্ছা আর ডিসেবল পারসন এর ক্ষেত্রে বলছে, ডিসেবল এমপ্লয়ের ক্ষেত্রে বলছে ডিসেবল তো বুঝি, ডিসেবল মানে প্রতিবন্ধী, হ্যাঁ ডিসেবল এমপ্লয়ীদের ক্ষেত্রে বলছে 25 লাখ। লিমিট অফ পারকুইজিট কত? ডিসেবল এমপ্লয়ীদের ক্ষেত্রে 25 লাখ। এটা কোথায় বলা আছে? সেকশন 30 এর ই, সেকশন 30 এর ই, ঠিক আছে লিমিট অফ পারকুইজিট। আচ্ছা পারকুইজিটের ডেফিনিশনটা আমি বলছি কি, পারকুইজিটের ডেফিনিশনটা এটা এক্সক্লুসিভ ডেফিনিশন, মানে কোন কোন আইটেমগুলো পারকুইজিটের মধ্যে ইনক্লুড হবে না। আমরা এই ডেফিনিশনটা একটু দেখি, হ্যাঁ পারকুইজিটের ডেফিনিশনটা দেখি। লিখে নিছেন তো সবাই, তাই না? লিমিট অফ পারকুইজিট নিয়ে আলোচনা করা আছে কোথায়? সেকশন 30 এর, এবং পারকুইজিটের ডেফিনিশনটা আমি স্যালারি চ্যাপ্টারে আলোচনা করছি, কিন্তু মূলত এই পারকুইজিটের ডেফিনিশনটা আমরা যখন কোম্পানির ম্যাথ করব না তখন আমাদের কাজে লাগবে, কোম্পানির ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে। মানে কোম্পানি যখন একজন এমপ্লয়িকে 5,50,000 এর উপর যদি যখন পারকুইজিট দিবে, যতটুকু বেশি দিবে অতটুকু ডিসিডি কি করবে? ডিসঅ্যালাউ করে ফেলবে, বা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে আমার প্রফিটের সাথে যোগ করে দিবে। হ্যাঁ আমরা যখন কোম্পানি ম্যাথ দেখব, জাস্ট আমরা এখানে ডেফিনিশনটা মনে রাখি, আর কোম্পানি ম্যাথের ক্ষেত্রে দেখবেন যে দিবে, কাজে দিবে। এবং বাস্তবেও কিন্তু পারকুইজিটের ডেফিনিশনটা আমাদের অনেক কাজে দেয়, মানে আমরা যারা ফিল্ডে কাজ করি তাদের ক্ষেত্রেও কিন্তু পারকুইজিটের ডেফিনিশনটা কাজে দেয়। কারণ কোন কোম্পানি অ্যাসমিটের সময় ডিসিডি দেখবেন যে আপনার কাছে কিছু ডকুমেন্ট চাই, তার মধ্যে ওয়ান অফ দেম হলো আপনার কাছে স্যালারি স্টেটমেন্ট চাই অ্যালং উইথ ক্যালকুলেশন অফ পারকুইজিট, মানে পারকুইজিটের ক্যালকুলেশন সহ স্যালারি স্টেটমেন্ট চাই। মানে ডিসিডি যখন কোনো কোম্পানি অ্যাসমেন্ট করবে, যদি আপনার ফাইলটা অডিটে পড়ে, যখন কোনো কোম্পানি অ্যাসমেন্ট করবে তখন আপনার কাছে কি আপনাকে একটা নোটিশ ইস্যু করবে। নোটিশের মধ্যে যে সমস্ত ডকুমেন্ট চাই তার মধ্যে ওয়ান অফ দেম হলো স্যালারি স্টেটমেন্ট অ্যালং উইথ ক্যালকুলেশন অফ পারকুইজিট। তার মানে যারা ধরেন যে ট্যাক্স ফিল্ডে কাজ করে তাদের কিন্তু এই ডেফিনিশনটা কিন্তু জানা দরকার, আদারওয়াইজ কিন্তু সে পারকুইজিটের ক্যালকুলেশন কি করবে?
ভুল করবে। ভুল করবে। আচ্ছা, পারকুজিটের ডেফিনিশনটা যে ডেফিনিশনটা বলছে যে একজন এমপ্লয়কে যা দিবে তাই পারকুজিট এক্সেপ্ট দ্য ফলোইং আইটেম। একজন এমপ্লয়কে যা দিবে তাই কি পারকুজিট এক্সেপ্ট দ্য ফলোইং আইটেম। এখানে ফলোইং আইটেম বলতে 7টা বা 4টা আইটেম ব্যতীত একজন এমপ্লয়কে যা দিবে তাই কি পারকুজিট। হ্যাঁ, এই 7টা বা 4টা আইটেম কি আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন এটাও রিদম দেয়া আছে। দেখেন আমি লিখে পড়াইনি না, মনে রাখতে আপনাদের সুবিধা। এটা হলো বিফালো রিদমটা। হ্যাঁ, বিফালোতে মনে রাখতে পারেন। আইতে ইনসেন্টিভ বোনাস, ইনসেন্টিভ বোনাস, এতে ফেস্টিভ্যাল বোনাস, এতে অ্যারিয়ার স্যালারি, এতে অ্যাডভান্স স্যালারি, এতে লিপ ইনক্যাশমেন্ট, ওতে ওভারটাইম। আচ্ছা, তাহলে এখানে কয়টা আইটেম? 7টা আইটেম। হ্যাঁ, এটা রিদমটা আমরা কিভাবে মনে রাখছি? বিফালো। এটা কিন্তু আমাদের বাস্তবে কাজে দেয়, খুবই কাজে দেয়। হ্যাঁ, পারকুজিটের এই ডেফিনিশনটা, ঠিক আছে। আর 4টা আইটেমের ক্ষেত্রে আমার মনে রাখা রিদম হলো RGPS, RGPS। আর তাহলে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড। যেটা হলো অ্যাপ্রুভ গ্র্যাচুইটি ফান্ড। এগুলো কন্ট্রিবিউশন, হ্যাঁ, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু অ্যাপ্রুভ গ্র্যাচুইটি ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড। যেটা হলো অ্যাপ্রুভ পেনশন ফান্ড, অ্যাপ্রুভ পেনশন ফান্ড। এটা হলো অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ড। আচ্ছা, বিতে হলো বেসিক স্যালারি, আইতে হলো ইনসেন্টিভ বোনাস, এতে ফেস্টিভ্যাল বোনাস, এতে অ্যারিয়ার স্যালারি, এতে অ্যাডভান্স স্যালারি, এতে লিপ ইনক্যাশমেন্ট, ওতে ওভারটাইম। আমি পারকুজিটের ডেফিনিশনটা কি বলছে যে একজন এমপ্লয়কে যা দিবে তাই পারকুজিট এক্সেপ্ট দ্য ফলোইং আইটেম। হ্যাঁ, ঠিক আছে। আপনি ফার্স্ট 7টার ক্ষেত্রে লিখতে পারেন যে এনি কন্ট্রিবিউশন পেইড। এটার ক্ষেত্রে যদি আমরা লিখি এরকমও লিখি, এনি কন্ট্রিবিউশন পেইড, এনি সহজভাবে মনে রাখার জন্য। হ্যাঁ, এনি কন্ট্রিবিউশন পেইড বাই দ্য employer in the form of cash or any other form of cash or any other form, any contribution paid by the employee in the form of cash or any other form, excluding the following item, excluding the following কন্ট্রিবিউশন, এনি অ্যামাউন্ট পেইড। হ্যাঁ, এভাবে লেখেন, এনি অ্যামাউন্ট পেইড যদি লিখতে পারেন, এনি অ্যামাউন্ট পেইড বাই দ্য এমপ্লয়ার ইন দ্য ফর্ম অফ ক্যাশ অর এনি আদার ফর্ম এক্সক্লুডিং দ্য ফলোইং আইটেম। মানে এখানে দুইটা আছে, প্যারা আছে। এটা আমরা প্যারা 1, এটা প্যারা 2 ধরি। এটা আপনি একটু দেখতে পারেন, এটা প্যারা 1 নাকি রোমান 1 আছে সম্ভবত। আর 2 নাম্বার পয়েন্ট বলছে এনি কন্ট্রিবিউশন পেইড by the employer except the following contribution paid by the employer except the following contribution, except the following contribution,
accept the following contribution. Following এটা একটু লিখে নিতে পারেন মনে রাখার জন্য, বুঝতে সুবিধা হবে। দেন বুঝা গেছে কিনা ডেফিনিশনটা দেখে। ওই যে এনি কন্ট্রিবিউশন পেড এটা একটু বুঝিয়ে বলবেন। এনি কন্ট্রিবিউশন পেইড বাই দ্য এমপ্লয়ার এক্সেপ্ট দ্য ফলোইং কন্ট্রিবিউশন, মানে এগুলো ছাড়া যদি অন্য কোনো জায়গায় কন্ট্রিবিউশন করে তাহলে এই কন্ট্রিবিউশনটা পারকুইজিট হিসেবে কাউন্ট হবে। যেমন ডাব্লিউপিপি এর কন্ট্রিবিউশন দিতে পারে, ডাব্লিউপিপি না তো আরো যদি অন্য কোনো ফান্ড থাকে। বুঝতে পেরেছি ভাইয়া এলএফএ যেটা এলএফএ লিভ ফেয়ার রেসিস্ট্যান্ট বা লিভ ফেয়ার কনসেশন যেটা বলা হয় এটা কি পারকুইজিটে আসবে? না 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 না, এটা এটা পারকুইজিট ভাই, এটা পারকুইজিট হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কি বলছে 7টা বা 4টা, এই 7টা বা 4টা ব্যতীত না, এখানে লিভ এনকেশমেন্ট দেওয়া আছে তো ওই এলএফ, এটা তো এনকেশমেন্টটা এলএফ এ যেটা লিভ ফেয়ার রেসিস্ট্যান্ট ছুটি নিলে যে ভাতা দেওয়া হয় সেটা না, ওটা লিভ ইন ক্যাশমেন্ট বলে। লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট হলো ভ্রমণ ভাতা ইব্রাহিম ভাই, লিভ ফেয়ার ভ্রমণ ভাতা, হ্যাঁ এটা ভ্রমণ ভাতা। আর লিভ ইন ক্যাশমেন্ট হলো আপনি ছুটির দিনে যদি কাজ ছুটি নগদ করা ছুটি নগদ করা, মানে ছুটির দিনে যদি কাজ করে, ঠিক আছে, তাহলে কিন্তু যেমন এটা মনে হয় একটা দিনে কিছুটা আছে, মানে যদি আপনি যদি কাজ করেন তাহলে ওই দিনে আপনি আবার পেমেন্ট পাবেন। আপনাদের তো অর্গানাইজেশনে থাকবে, আমাদের সি ফার্মের মধ্যে একটা দিনে মনে আছে এইটা নিয়মটা, একটা দিনে থাকতে পারে এই নিয়মটা। হ্যাঁ, তাহলে এনকেশমেন্টটা লিভ এনকেশমেন্টটা পারকুইজিট হবে না, কিন্তু লিভ ফেয়ার রেসিস্ট্যান্ট যেটা এলএফএ সেটা পারকুইজিট হবে। হ্যাঁ, এটা পারকুইজিট হবে, লিভ ফেয়ার রেসিস্ট্যান্টটা পারকুইজিট, লিভ ইন ক্যাশমেন্টটা। থ্যাংক ইউ। এই 7টা বা 4টা আইটেম ব্যতীত একজন এমপ্লয়কে যা দিবে তাই কি পারকুইজিট। আচ্ছা, এই ডেফিনিশনটা মনে রাখতে পারবেন তো সবাই, তাই না? মনে রাখা যাবে না এটা? ওয়াও, অনেক স্টুডেন্ট তো 32 জন জয়েন করছেন। আর ফিজিক্যালি কিন্তু আরো বেশি, মানে ফিজিক্যালি ফার্স্ট পার্টে লাস্ট এই যে ভাই যে এই যে ব্লু কালার যেটা লিখেছেন ওটা আপনার লেকচার শিটে এক পাশে সেট করে দেওয়া যাবে না? না 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 না, এটা সেট করা যাবে না, লেকচার শিটেও সেট করা আছে, মানে এটা আমি বোঝানোর জন্য, কারণ লিখি মানে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি লিখে পড়াই কিছু জিনিস তাহলে আপনাদের সেট করা আছে। ঠিক আছে, আচ্ছা আমি মুছে দিই। হ্যাঁ, কারো কোনো কোয়ারি আছে? ভাইয়া এই যে কতক্ষণ হয়েছে ক্লাস শুরু হয়েছে? আমার তো লেট হয়ে গেছে। না, এই কিছু হলো, বেশিক্ষণ হয় না, 10 ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি জি আপু বলেন। অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ডটা কি আসলে? এটা সম্পর্কে আইডিয়া নেই। সুপারঅ্যানুয়েশন ফান্ডটা হলো কি, যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে যেমন পেনশন ফান্ড না, গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে এবং প্রাইভেট এমপ্লয়ীরা যখন রিটায়ার করবে তারা কি করবে, তাদেরও তো কিছু দিতে হবে, মানে আচ্ছা আচ্ছা, পেনশন ফান্ডের অল্টারনেটিভ এটা, পেনশন ফান্ডের অল্টারনেটিভ যেটা প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে থাকে। ঠিক আছে ভাই। আর কোয়ারি আছে কারো? আচ্ছা, তাহলে পারকুইজিটের ডেফিনিশনটা মনে রাখা যাবে তো, তাই না? বিফা আলো, তাই না? রিজনটা মনে রাখলে দেখবেন যে ইজিলি মনে রাখতে পারবেন। দেখেন, এতে হলো বেসিক স্যালারি, আইতে ইনসেন্টিভ বোনাস, এতে হলো ফেস্টিভ্যাল বোনাস, এতে অ্যারিয়ার স্যালারি, এতে অ্যাডভান্স স্যালারি, এতে লিভ ইনক্যাশমেন্ট, আর জিপিএস, আর রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, জিতে গ্র্যাচুইটি ফান্ড, পিতে পেনশন ফান্ড, এসতে হলো কি সুপারঅ্যানুয়েশন ফান্ড, তাই না? মনে রাখা যাবে, তাই না? মনে রাখা যাবে। আচ্ছা, এই রিদমগুলো কিন্তু আছে ক্লাস সিনোপসিসের মধ্যে, রিদমগুলো আছে। মাঝে মাঝে একটু সমস্যা হয়। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, না ওকে ঠিক আছে। আচ্ছা, রাব্বি দিয়ে দিবে। হ্যাঁ, ওই যে তন্ময় রেকর্ড করছে তো, তন্ময় দিয়ে দিবে। আপনি একটা মেসেজের গ্রুপ ক্রিয়েট করে দিলেন ট্যাক্সের জন্য। জি আচ্ছা ভাই, আজকে করে অ্যাড করে ফেলবেন। ভাইয়া মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেছি, আপনাকে অ্যাড করেছি ভাইয়া। ওকে ওকে, নতুন করে করা হয়েছে, এখন ভাইয়া সবাইকে অ্যাড করে দিলেই হবে। আচ্ছা, ইটস ওকে। ভাইয়া আরেকটা জিনিস, ওই যে যারা রেকর্ড করতেছেন, আমরা তো আসলে মোবাইল থেকে জয়েন করতেছি, যারা রেকর্ড করতেছেন ওই যে টেলিগ্রাম নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপস একটা গ্রুপ খুলে ওই অ্যাপসে যদি জিনিসগুলো আপলোড করে দেওয়া হয়, হ্যাঁ আমি
ইমেইলে দিতে পারবো। হ্যাঁ টেলিগ্রামে দিলে ওটা সহজে কেউ ওখান থেকে ডিলিটও করতে পারবে না, সবাই ডাউনলোড করে করে দেখতে পারবে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে, টেলিগ্রাম অ্যাপে। আচ্ছা আচ্ছা, প্রফিট ইন লিউ অফ স্যালারিটা দেখি। হ্যাঁ, প্রফিট ইন লিউ অফ স্যালারি বলতে কি বোঝেন? হ্যাঁ, আচ্ছা, প্রফিট ইন লিউ অফ স্যালারি দেখেন। আচ্ছা, এখানে যেটা বলছে যে মানে প্রফিট ইন লিউ অফ স্যালারি ফার্স্ট প্যারা যেটা বলছে যে কোনো এমপ্লয়িকে যখন টার্মিনেট করা হবে না, কোনো এমপ্লয়িকে জব টার্মিনেশনের সময় বা জব মডিফিকেশনের সময় যদি এমপ্লয়িকে কোনো অ্যামাউন্ট পে করে থাকে না, তাহলে এটা প্রফিট ইন লিউ অফ স্যালারি হিসেবে কনসিডার করা হবে। দেখেন, তাই বলছে there is an inclusive definition of profit in lieu of salary at section 215 where profit in lieu of salary include the amount of compensation due to or received in connection with the termination or modification of any terms and conditions relating to employment। তার মানে কারো জব টার্মিনেশনের কারণে যদি এমপ্লয়িকে কোনো অ্যামাউন্ট পে করে থাকে, তাহলে এটা কি হবে? এটাকে প্রফিট ইন লিউ অফ স্যালারি বলে। টার্মিনেশনের সময় বলতে ভাইয়া যে এটা রেগুলার স্যালারি পায়, এটার বাইরে যদি কিছু হয় সেটা? হ্যাঁ, এটার বাইরে যদি হয়, ঠিক আছে, এটা বাইরে যদি কোনো কিছু পে করে, কারণ আপনাকে এটা হয় কি আসান ভাই, অনেক সময় দেখবেন কোম্পানি আপনাকে না, মানে ধরেন যে জানুয়ারি মাসে আপনাকে না করে দিছে। হ্যাঁ, এটা হয়, এটা অনেক জায়গায় আছে, 2 মাস 3 মাসের স্যালারি এক্সট্রা দিয়ে দেয়। তো এটার কথা বলতেছে ভাইয়া। কিন্তু এটা এই নামে কিন্তু আমরা শো করি না। আমরা কি নামে শো করি? টার্মিনেশন বেনিফিট। দেখেন, আপনি খেয়াল করে দেখেন আমরা কি নামে শো করি? টার্মিনেশন বেনিফিট না? টার্মিনেশন বেনিফিট। এটা ট্যাক্সের ভাষায় বলতেছে প্রফিট ইন লিউ অফ স্যালারি, কিন্তু আমরা কি বলি? রিটার্ন টার্মিনেশন বেনিফিট বলি। আর কোম্পানি কি বলে? রিডান্ডেন্সি পে বলে। এগুলো আচ্ছা। আর পিএফ এর একটা টাকার কথা বলছে, যে পিএফ এর একটা টাকা যেটা পায়, দেখেন কি বলছে, এনি পেমেন্ট due to or received from a provident fund or other fund to the extent to which it does not consist of contribution by the employee and interest on such portion। আচ্ছা, আমরা যদি প্রভিডেন্ট ফান্ড বা আদার ফান্ড থেকে যদি কোনো অ্যামাউন্ট পেয়ে থাকি না, এর মধ্যে যে এমপ্লয়ের কন্ট্রিবিউশনের কারণে যতটুকু ইন্টারেস্ট না, অতটুকু প্রফিট ইন লিউ অফ স্যালারি হিসেবে কনসিডার করা হবে। আরেকবার একটু বলবেন এই 2 নাম্বারটা বলছে কি যে আমরা যদি পিএফ থেকে যদি কোনো টাকা পেয়ে থাকি না, যদি টাকা পেয়ে থাকি, তাহলে এই টাকার মধ্যে কতটুকু অ্যামাউন্ট প্রফিট ইন লিউ অফ স্যালারি হিসেবে কনসিডার করা হবে। এটা জাস্ট কিন্তু ডেফিনিশন রিফাত, মানে এই নামেও আমরা ইউজ করি না। ধরেন আমি পিএফ থেকে 25 লাখ টাকা পাইছি, 25 লাখ টাকা পাইছি। এখন এই 25 লাখ টাকা যদি ব্রেক আপ দিই না, 10 লাখ টাকা হলো এমপ্লয়ি কন্ট্রিবিউশন বা এমপ্লয়িজ কন্ট্রিবিউশন 10 লাখ। এরপরে 10 লাখ হলো এমপ্লয়ের কন্ট্রিবিউশন। এমপ্লয়ের, হ্যাঁ, আমরা তো পিএফ এর নিয়ম জানি যে এমপ্লয়ি এবং এমপ্লয়ার কি করবে? ইকুয়াল কন্ট্রিবিউশন করবে, তাই না? এমপ্লয়ের কন্ট্রিবিউশন। আচ্ছা, আর 5 লাখ টাকা কি ইন্টারেস্ট না? ইন্টারেস্ট। এই 5 লাখ টাকা যে অ্যাক্রু হয়েছে, এই 5 লাখ টাকা কিভাবে অ্যাক্রু হয়েছে? দুইজনের কন্ট্রিবিউশনের কারণে। খেয়াল করে দেখেন, দুইজনের কন্ট্রিবিউশনের কারণে না? তার মানে এই 5 লাখের মধ্যে 2.5 লাখ টাকা ইন্টারেস্ট অ্যাক্রু হয়েছে কার কন্ট্রিবিউশনের কারণে? এমপ্লয়ি। আর 2.5 লাখ টাকা অ্যাক্রু হয়েছে কার কন্ট্রিবিউশনের কারণে? এমপ্লয়ি। আচ্ছা, এখানে প্রফিট ইন লিউ অফ স্যালারি বলছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন plus interest portion on employer's contribution. Interest portion on employer's contribution. Employer's contribution. এটা প্রফিট ইন লিউ অফ স্যালারি হিসেবে কনসিডার করবে। এইটুকু তার মানে কতটুকু? 12,50,000। বুঝা গেছে কিনা দেখেন, বুঝতে পারছেন? রিফাত দেখেন ক্লিয়ার কিনা? এটা জাস্ট ডেফিনিশন, বুঝছেন? মানে জাস্ট ডেফিনিশনটা, এটা কি ইম্পর্টেন্ট না। ডেফিনিশনটা এখন ফার্স্ট পার্টেও দেয় না। আগে একটা সময় ছিল যে ডেফিনিশন থেকে কোশ্চেন আসতো, মানে ফার্স্ট পার্টে একটা সময় ছিল যে ডেফিনিশন থেকে কোশ্চেন আসতো, এখন ডেফিনিশন দেয় না। কিন্তু তারপরেও জানা দরকার, কারণ কিছু কিছু ডেফিনিশন জানা দরকার। এগুলো হয়তো বা দিবে না, কিন্তু এগুলো আপনি প্রবলেম সলভ করতে লাগবে বা ম্যাথ করতে লাগবে।
যেমন পারকুজির ডেফিনিশন, এটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন, এটা ম্যাথ করতে লাগবে। আচ্ছা ক্লিয়ার তো, তাই না? প্রফিট ইন লিউ অফ স্যালারি বুঝা গেছে তো, তাই না ভাই? স্যার তাহলে এখানে কি প্রফিট ইন লিউ অফ স্যালারি অ্যামাউন্ট হচ্ছে 2.5 লাখ? 2.5 লাখ কেন, 12,50,000 তো মানে টোটাল কন্ট্রিবিউশনটা এমপ্লয়ারের তরফ থেকে। এমপ্লয়ার কন্ট্রিবিউশন এন্ড ইন্টারেস্ট পোরশন অন এমপ্লয়ার কন্ট্রিবিউশন। সো এই 12,50,000 কে কি আমরা প্রফিট ইন লিউ অফ স্যালারি বলবো? বলতে পারেন, কিন্তু এই নামটা ইউজ করা হয় না, বুঝতে পারছেন? বলতে পারেন, মানে ট্যাক্স একটা সমস্যা হলো কি যে ট্যাক্সে অনেক সেকশন আছে যেটা ইমপ্লিকেশন নাই। যেমন ভ্যাটের জন্য আব্দুর রবের বইটা পড়বেন না, যখন ওই প্রফেসরের বইতে 1991 যখন পড়বেন তখন তারা বলে দিত যে এই সেকশনগুলো ইমপ্লিকেশন নাই। কিন্তু মানে ট্যাক্সে কিন্তু এরকম কোনো কিছু বলার নাই। যেমন আপনি দেখেন আমরা এখানে প্রফিট ইন লিউ অফ স্যালারি কি বলতেছি যে এট দ্য টাইম অফ রিটায়ারমেন্টের সময় এমপ্লয়কে যা দিবে এটাই কি প্রফিট ইন লিউ অফ কি স্যালারি। আমি এই ওয়ার্ডটা কি নাম ইউজ করি? এই ওয়ার্ডটা টার্মিনেশন বেনিফিট নামে ইউজ করি না? জি, টার্মিনেশন বেনিফিট নামে ইউজ করি, কিন্তু তার মানে ইউজ কিন্তু নাই, ওয়ার্ডিং এর ইউজটা কিন্তু কমে গেছে। আচ্ছা মিউট করে নিয়েন, হ্যাঁ, নাহলে নয়েজ আসবে কিন্তু। আচ্ছা স্যার ইনকাম ফ্রম স্যালারিতে যখন আমি এটা মানে পার্সন ইন্ডিভিজুয়ালের একটা রিটার্ন করব তখন এটা কোথায় যাবে? তখন আমি অন্য নামে দেখাই। আসেন ভাই, এটা আমি এই নামে কখনো দেখাই না। কি নামে দেখাবো তখন? আমরা কি করি যে পিএফ এর টাকা যখন পাই তখন আমরা কি লিখি যে অ্যামাউন্ট রিসিভড ফ্রম পিএফ প্রভিডেন্ট ফান্ড, অ্যামাউন্ট রিসিভড ফ্রম প্রভিডেন্ট ফান্ড। আর পিএফ এর টাকা যদি রিকগনাইজড পিএফ এর টাকা হয় তাহলে তো এটা বলা আছে যে এক্সেম্পটেড, না এই নামে শো করি। আমরা প্রফিট স্যালারি নামে কি কখনো শো করি না। হ্যাঁ সেটাই বলতেছিলাম, পিএফ হিসেবে চলে যাবে। হ্যাঁ পিএফ হিসেবে চলে আসবে। এটা জাস্ট ডেফিনিশন, এবং এই ডেফিনিশনে ইমপ্লিকেশনও নাই। আচ্ছা এটা অনেক সময় হলো কি মানে আমি বলি কি জন্য, যদি না বলি তাহলে তো আবার জিনিসটা বুঝবেন না অ্যাকচুয়ালি কি। মানে আমি যদি ডেফিনিশনটা আলোচনা না করি যে প্রফিট ইন লিউ অফ স্যালারি জিনিসটা কি, তাহলে আলোচনা না করলে কিন্তু বুঝবেন না। এই জন্য মূলত আলোচনা করা, কিন্তু এই ডেফিনিশন ইমপ্লিকেশন নাই বললেই চলে। আচ্ছা তাহলে আমরা ডেফিনিশন গুলো দেখলাম। এরপরে দেখি সেকশন 21। আচ্ছা আমার এখানে মনে হয় সেকশন 50টা লেখা নাই, এটা আপনারা একটু লিখে নিন। হ্যাঁ টিডিএস স্যালারি এটা এই, হ্যাঁ 50টা লেখা নাই, সেকশন 50 সেকশন 50, হ্যাঁ সেকশন 50টা এর সাথে পড়া উচিত। সেকশন 50টা এর সাথে পড়া উচিত। সেকশন 50 কি আছে ভাই? সেকশন 50 হলো কি যে আপনি যখন স্যালারি পে করবেন না, মানে এমপ্লয়িকে যখন স্যালারি পে করবেন তখন কি করে রাখবেন? টিডিএস কেটে রাখবেন না? টিডিএস কেটে রাখবেন। এই টিডিএসটা কোন ডেটে কাটবেন? এটা বলা আছে এভারেজ ডেট, এভারেজ ডেটে কাটবেন। আমরা এটা দেখবো যে এভারেজ ডেটটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, মানে এভারেজ ডেটটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব এটা আমরা দেখব। আচ্ছা আমরা সেকশন 21 দেখি যে ইনকাম ফ্রম স্যালারি। সেকশন 21। আচ্ছা আচ্ছা এগুলো না আপনাদের যাদের বই আছে না আপনারা কিন্তু একটু নোট ডাউন করে নিতে পারেন, শর্ট নোট ডাউন করে নিতে পারেন। যেমন প্রফিট ইন লিউ অফ স্যালারিটা আমি কি বলছি? টার্মিনেশন বেনিফিট, তাই না? টার্মিনেশন বেনিফিট বলছি না? টার্মিনেশন বেনিফিট। আর এটা আমি কি বলছি? মানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন ইন্টারেস্ট পোরশন অন এমপ্লয়ার কন্ট্রিবিউশন ফ্রম এনি ফান্ড, তাই না? তাই না? এটা বলছি না এমপ্লয়ার কন্ট্রিবিউশন। তাহলে দেখবেন কি আর পড়তে হবে না, মানে ঠিক আছে পড়তে হবে না। আচ্ছা ক্লাসিফিকেশন অফ স্যালারি যেটা সেকশন 21 এ আলোচনা করে, দেখেন ফলোইং থ্রি ক্যাটাগরিজ অফ ইনকাম have been assessed classified। তিন ধরনের ইনকামের কথা বলছে and computed under the head salaries, যে স্যালারি অধীনে কি করা হয়? কম্পিউটেড করা হয়, নেমলি স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়। আচ্ছা এই নাম্বার যেটা বলছে এটা বলছে ডিউ স্যালারি। এই নাম্বার পয়েন্ট যেটা আলোচনা করছে এটা একটু মনে রাখেন, ডিউ স্যালারি। ডিউ স্যালারিটা কি আমি আপনাকে বলি, মানে
যদি ধরেন কেউ নভেম্বর মাসে কাজ করছে কিন্তু নভেম্বর মাসে তাকে বেতন দেওয়া হয়নি, যেহেতু নভেম্বর মাসে সে কাজ করছে, নভেম্বর মাসে কি তার মানে কি সে ইন্টাইটেলমেন্ট না স্যালারি পাওয়া, কিন্তু নভেম্বরের স্যালারি যদি ডিসেম্বর মাসে দেওয়া হয় তখন এটাকে বলা হয় ডিউ স্যালারি। ডিউ স্যালারি কি পার্ট অফ কি স্যালারি। আমরা তো কি করব যে কোন একজন ইন্ডিভিজুয়ালে স্যালারি ইনকামটা ক্যালকুলেট করব, ইনকাম ফ্রম স্যালারি। এবং আমরা যারা ধরেন যে প্র্যাকটিক্যালি বাস্তবে যারা রিটার্ন করি দেখবেন কি যে যারা রিটার্নের কাজগুলো করি তারা দেখবেন কি ম্যাক্সিমামই আমরা যাদের রিটার্ন পাই এর মধ্যে ম্যাক্সিমাম রিটার্নে কি স্যালারিড পার্সনের রিটার্ন, ম্যাক্সিমাম রিটার্নে কি স্যালারিড পার্সনের রিটার্ন, হয়তো তার দুই একটা হেডের ইনকাম থাকতে পারে, আবার অনেকে দেখা যায় কি জাস্ট স্যালারি আছে আর কিছু নাই। আচ্ছা, তার মানে ডিউ স্যালারি ফার্স্টটা যেটা বলছে ডিউ স্যালারি, দেখেন স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার টু অ্যান এমপ্লয়ি ইন দা ইনকাম ইয়ার whether paid or not, whether paid or not, এটা পে করা হোক বা না হোক। আচ্ছা, তার মানে দেখেন আমরা আমাদের ইনকাম ইয়ারটা আমরা জানি যে আমাদের ইনকাম ইয়ার কবে থেকে কবে, আমাদের ইনকাম হলো ইয়ার হলো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে জুলাই টু জুন, আমার ইনকাম ইয়ার কি জুলাই টু জুন। এখন আমি যখন রিটার্ন সাবমিট করব তখন আমাকে কি করতে হবে 12 মাসে কি করতে হবে স্যালারি ইনকাম শো করে রিটার্ন সাবমিট করতে হবে না, স্যালারি ইনকাম শো করে রিটার্ন সাবমিট করতে হবে। জুন মাসের স্যালারি যদি আমি না পেয়ে থাকি, ঠিক আছে, জুন মাসের স্যালারি যখন জুলাইতে পাবো তখন এটাকে আমরা কি বলবো ডিউ স্যালারি, ডিউ স্যালারি। কিন্তু যদি এরকম হয় যে জুন মাসের স্যালারি আপনি জুলাইতেও পান নাই, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যখন রিটার্ন সাবমিট করবেন তখনও পান নাই, তখন এটাকে বলা হয় অ্যারিয়ার স্যালারি। আর অ্যারিয়ার স্যালারি করতে দেখেন সি নাম্বার পয়েন্টে বলা আছে অ্যারিয়ার স্যালারি কথা বলা আছে। আর অ্যারিয়ার স্যালারি করতে নিয়ম হলো কি যে আপনি চাইলে কি করতে পারেন রিটার্নে এটা শো করতে পারেন, রিটার্নে শো করতে পারেন, অথবা যেহেতু আপনি পান নাই সেহেতু আপনি কি করতে পারেন 11 মাসের স্যালারিটা রিটার্নে শো করতে পারেন। দুইটা নিয়ম আছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। এইটা একটু ক্লিয়ার করবেন 11 মাসটা। আচ্ছা, ধরেন আমি জুন মাসে স্যালারিটা পাই নাই, জুলাইতেও দেয় নাই, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের 30 তারিখের মধ্যে আমরা কি করি রিটার্ন সাবমিট করি, কারণ নভেম্বরের 30 তারিখের মধ্যেও পাই নাই, তার মানে এটা কি হয়ে যাবে এরিয়ার স্যালারি না। আমি যেহেতু ধরেন 11 মাসের স্যালারি পাইছি 12 মাসের স্যালারি পাই নাই ডিউরিং দ্য ইনকাম ইয়ারে, তার মানে আমি আমার রিটার্নে কত মাসের স্যালারি শো করব 11 মাসে, 11 মাস। আমি আমার রিটার্নে কত মাসের স্যালারি শো করব 11 মাস, সেক্ষেত্রে কিন্তু 12 মাস শো করব না। কেন ভাই দুইটা ওয়ে আছে না, হ্যাঁ মানে ডিউ আর এরিয়ার মধ্যে ডিফারেন্স কি তাহলে? ডিউটা হলো যেটা ইমিডিয়েট পে করা হবে, আর এরিয়াটা হলো কি ধরেন যে লং টাইম যেটা ডিউ হয়ে রয়েছে, লং টাইম যেটা আপনার দেয়া হয়নি। ডিউ এর ক্ষেত্রে তাহলে যদি ডিউ হয় সেই ক্ষেত্রে 12 মাসে দেখাবো, আর যদি এরিয়ার হয় সেই ক্ষেত্রে 11 মাসে দেখাতে পারবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি দেখাইতে পারেন, মানে কি আমি যেটা পাই নাই, যে টাকাটা পাই নাই সে টাকাটা আমি নাও দেখাইতে পারি, কারণ আমি যেহেতু পাই নাই। জুন মাসের স্যালারি যদি জুলাই মাসে দেয় তখন এটা ডিউ স্যালারি, সেকশন 21 কথাতে বলছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আর ধরেন যে জুন মাসের স্যালারি যদি না পেয়ে থাকেন ঠিক আছে তখন এটা। আচ্ছা, কিন্তু ভাই সেকশন 21 দেখাতে বলছেন এটা ভাই? না, এটা আমি পড়ে শুনাই তাহলে দেখবেন। ডিউ স্যালারিটা তো বুঝছে তাই না, ডিউ স্যালারি যে কি পার্ট অফ স্যালারি তাই না, এটা তো ক্লিয়ার। আচ্ছা, কয়টা বলছে অ্যাডভান্স স্যালারি। অ্যাডভান্স স্যালারি নিয়ম হলো কি যে আপনি যে ইনকাম ইয়ারে রিসিভ করবেন না ওই ইনকাম ইয়ারে আপনাকে রিটার্ন ইনকাম হিসেবে শো করতে হবে। অ্যাডভান্স স্যালারির ক্ষেত্রে নিয়ম হলো কি যে ইনকাম ইয়ারে আপনি রিসিভ করবেন ওই ইনকাম ইয়ারে আপনাকে এটা কি করতে হবে ইনকাম হিসেবে শো করতে হবে, শো করতে হবে। বুঝা গেছে কিনা? আপনি যে ইনকাম ইয়ারে রিসিভ করবেন ওই ইনকাম ইয়ারে আপনাকে এটা কি করতে হবে ইনকাম হিসেবে শো করতে হবে। এখন আমার ইনকাম ইয়ার ধরেন কত 19-20 না 19-20, আমাদের পরীক্ষাতে 19-20 ইনকাম ইয়ারের পরে ম্যাথ আছে তাই না 19-20, ঠিক আছে। মানে 2019 জুলাই থেকে শুরু হয়েছে, জুলাই 2019 থেকে 30 জুন 20। আচ্ছা, এখন এই ইয়ারে আমি 2 মান্থের স্যালারি অ্যাডভান্স নিছি, 2 মান্থ স্যালারি 40,000 টাকা, 40,000 টাকা অ্যাডভান্স নিছি। তার মানে এই ইয়ারে আমি কত মাসে স্যালারি শো করব রিটার্নে 12 মান্থ প্লাস যে পরিমাণ টাকা অ্যাডভান্স নিছি এই পরিমাণ টাকা আমি কি করব রিটার্নে শো করব, ঠিক আছে। দেখেন
আমার ইনকাম ইয়ার মানে কি? ইনকাম ইয়ার হলো আয় বছর। হ্যাঁ, যে আমাদের ম্যাথ গুলো থাকবে যে 19-20 ইনকাম ইয়ারে। আর দেখেন তার মানে ইনকাম ইয়ার 19-20। এটা তো আমার ইনকাম ইয়ার 19-20। আচ্ছা, 19-20 তো আমার বেসিক স্যালারি থাকবে। আমি প্রতি মাসে 20,000 টাকা করে বেসিক স্যালারি পাই। তাহলে বেসিক স্যালারি 20,000 ইনটু 12। আচ্ছা, এরপরে কি মানে লাস্টের দিকে আমার অ্যাডভান্স স্যালারি থাকবে। কারণ অ্যাডভান্স স্যালারিটা কি বলছে যে পার্ট অফ কি স্যালারি। আচ্ছা, পার্ট অফ স্যালারি। অ্যাডভান্স স্যালারিটা কি? পার্ট অফ স্যালারি। আর অ্যাডভান্স স্যালারি ক্ষেত্রে বলছে যে আপনি যে ইনকাম ইয়ারে রিসিভ করবেন না, ওই ইনকাম ইয়ারে এটা কি করতে হবে? ইনকাম হিসেবে ইনক্লুড করতে হবে। অ্যাডভান্স স্যালারির ক্ষেত্রে কিন্তু নিয়ম এটা। আচ্ছা, এখন যদি এরকম হয় দেখেন, তাহলে 19-20 তো আমি 14 মাসের স্যালারির পরে ট্যাক্স দিচ্ছি। 2 মাসের অ্যাডভান্স দিয়ে 14 মাসের স্যালারির পরে আমি ট্যাক্স দিচ্ছি। এখন 20-21 ইনকাম ইয়ারে আমি কি করব? 20-21 কিন্তু আমি বেসিক স্যালারি মানে স্যালারি কয় মাসের পাবো? 10 মাসের না? 10 মাসের পাবো। আচ্ছা, সেক্ষেত্রেও কিন্তু বেসিক স্যালারি আমাকে কত মাসের করতে হবে? 12 মাসের করতে হবে। মানে বেসিক স্যালারি আমাকে 12 মাসের শো করতে হবে। 2,40,000। এখান থেকে লেস করব, লেস অ্যাডভান্স স্যালারি। অ্যাডভান্স স্যালারিটা আমি লেস করব on which tax has been paid previously। যার এগেইনস্টে কি করা হয়েছে? tax has been paid in previous income period। in previous period। কেন আমি 12 মাস শো করব? কারণ আমার এই বেসিক স্যালারি পরে বেশ কিছু ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, এই ক্যালকুলেশন গুলো কি করে? ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই জন্য আমাকে 12 মাসের শো করতে হবে বেসিক স্যালারি। এরপরে আমি 2 মাসের অ্যাডভান্সটা আমি বাদ দেব। অ্যাডভান্স যা নিছেন, এটা যদি 40,000 নেন 40,000, 60,000 নিলে 60,000, যা নিছেন বাদ দিবেন। না ক্লিয়ার কিনা অ্যাডভান্সের ইস্যুটা? মাইন্ড বুঝতে পারছেন ভাই? মাসে 20,000 করে ধরে 12 মাসে 2,40,000। 2,40,000 আর আরো অ্যাডভান্স স্যালারি আছে 40,000। 40,000। তাহলে আমি বেসিক স্যালারি কি 2,40,000 দেখাবো? বেসিক স্যালারি 2,40,000 হবে। আচ্ছা, বুঝতে পারছি। এটা হলো কি দেখেন, 19-20 হলো আমি কয় মাসের স্যালারি দেখাচ্ছি? 14 মাসে। 14 মাসে। 20-21 আমি বেসিক স্যালারি 12 মাস দেখাবো। এরপরে লেস করব কি? অ্যাডভান্স স্যালারি on which tax has been paid in previous period। এটা আমি বাদ দিব। কারণ আপনার বেসিক স্যালারির পরে যে হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, এই জিনিসগুলো ডিপেন্ড করে। এই জন্য আচ্ছা, তার মানে হচ্ছে কায়েস ভাই, বেসিক স্যালারি যখন আমি দেখাবো তখন 10 মাসের দেখাবো, তখন 10 মাসের দেখাবো নাকি 12 মাস দেখিয়ে ওইটার উপরে হাউস রেন্ট যেগুলা অ্যালাউয়েবল আছে সেগুলা নিয়ে নিচে যে 2 মাসেরটা ডিডাক্ট করতে পারেন? এটাও করতে পারেন, নিচে 2 মাসেরটা ডিডাক্ট করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এটাও করতে পারেন। আর এরিয়ারের ক্ষেত্রে ভাইয়া ওই দেখাবো না। এরিয়ারের ক্ষেত্রে দেখেন, আমি পড়ে যাই তারপরে বলি। হ্যাঁ, arrear of salary paid or allowed to him in the income year if not charged to income tax for the earlier income year। কি বলছে যে ধরেন যে প্রিভিয়াস পিরিয়ডে কোনো arrear স্যালারি ছিল, ওই arrear স্যালারির উপরে আপনি ট্যাক্স দেন নাই। arrear স্যালারির ক্ষেত্রে নিয়ম হলো দুইটা। arrear স্যালারির ক্ষেত্রে নিয়ম হলো দুইটা। একটা হলো কি যে আপনি টাকা পান নাই, আমরা তো 30 নভেম্বরে রিটার্ন জমা দিই। ধরেন যে কোনো মাসে স্যালারি আপনি পান নাই, আপনি চাইলে কি করতে পারেন? রিটার্নে শো করতে পারেন। আরেকটা হলো যেহেতু আপনি পান নাই সেহেতু আপনি রিটার্নে শো করে মানে শো নাও করতে পারেন। বুঝা গেছে কিনা? মানে ধরেন আমি জুন মাসে স্যালারি পাই নাই, এই বছরে জুন মাসে স্যালারি পাই নাই, তো 30 নভেম্বরে যখন আমি রিটার্ন জমা দিছি তখন আমি কত মাসে স্যালারি শো করব? আমি 11 মাসে শো করতে পারি, 12 মাসে শো করতে পারি, ডিপেন্ড করবে আপনার পরে। যদি 11 মাস শো করেন, পরবর্তীতে যখন আমি পাবো তখন আবার কি করতে হবে? আমাকে ট্যাক্স পে করে দিতে হবে। এবার বুঝতে পারছেন কিনা দেখেন। জি ভাই। আর যদি এই বছর কি পরে আর দেওয়া? হ্যাঁ, যদি এই বছর দিই তাহলে দিতে হবে না। আর যদি না দিই, নরমালি ট্রেডিশন হলো কি যে যদি অ্যারিয়ার থাকে না তাহলে রিটার্নে আর শো করে না, যখন পাই তখন শো করে। বুঝতে পারছেন? তবে ডিউ তো এরকম, ডিউ এর ক্ষেত্রে তো না দেখা যায়।
জি বলেন। এরিয়ার স্যালারির ভিতরে ধরেন ফর এক্সাম্পল এরিয়ার স্যালারির ভিতরে সবগুলা কম্পোনেন্টই আছে, বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, তারপরে হচ্ছে ধরেন অন্যান্য যে কম্পোনেন্টস গুলি থাকে। তো আমাকে যখন এরিয়ার স্যালারিটা পেমেন্ট করবে, আমি তো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টে আমি নেট স্যালারিটা পেয়ে যাব। সো এখানে যে কম্পোনেন্ট গুলো থাকবে, ধরেন বেসিক এর ধরেন 10,000 টাকা পেলাম আমি এরিয়ার স্যালারি, এর ভিতরে 5,000 টাকা বেসিক, 2,000 টাকা হাউস রেন্ট, আর 3,000 টাকা ধরেন এন্টারটেইনমেন্ট। সো আমি যখন স্যালারির ক্যালকুলেশনটা করব, তখন বেসিক স্যালারির ভিতরে এই 5,000 টাকা যোগ হয়ে যাবে না আমি যে নর্মালি পেলাম, আর এরিয়ারের যে 10,000 এর ভিতর থেকে 5,000 টাকা যেটা বেসিক ছিল সেটা আমার টোটাল বেসিকের সাথে অ্যাড হয়ে যাবে না, নাকি এটা সেপারেট লাইন আইটেম হিসেবে এরিয়ার স্যালারি দেখাবো? না না, অ্যাড করে দিবেন, লাইন আইটেম না, অ্যাড হবে ভাই, লাইন আইটেম হবে, অ্যাড হবে। হ্যাঁ, কম্পোনেন্ট অনুসারে অ্যাড হবে, বেসিকের টাকা বেসিক অনুযায়ী অ্যাড হবে, লাইন আইটেম হবে না, কম্পোনেন্ট অনুযায়ী অ্যাড হবে। ঠিক বলছেন, কম্পোনেন্ট অনুযায়ী। হ্যাঁ জি, আর কোয়ারি আছে? আচ্ছা, স্যালারি ক্ষেত্রে আবার ভাই একই ক্ষেত্রে অ্যাডভান্সের ক্ষেত্রে যখন আমি করব, পরের বছর তো আমার অ্যাডভান্সটা কেটে রাখবে, তখন আবার ওইভাবেই তো প্রত্যেক কম্পোনেন্ট থেকে কমাই দিব, এই তো লাইন আইটেম থেকে কমাই দিব পরের বছর। না, তখন অ্যাডভান্সের ক্ষেত্রে লাগবে না আসান ভাই। অ্যাডভান্সের ক্ষেত্রে হলো কি যে আপনি সবগুলো ধরেন যে আমার বেসিক স্যালারি তখন কত রাখবো, দেখেন আমি এক্সাম্পল দিলাম 19-20 নিছি না অ্যাডভান্স স্যালারি, 20-21 কি মানে আমি 10 মাসের স্যালারি পাইছি, তাই না? 20-21 আমি 10 মাসের স্যালারি পাইছি। আচ্ছা, 10 মাসের স্যালারি আমি কি বেসিক স্যালারি কয় মাসে শুরু করছি? 12 মাস না? হ্যাঁ, 12 মাস, সবগুলো কিন্তু 12 মাস করে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে লাস্টে লিস্ট অ্যাডভান্স স্যালারিটা লিস্ট করছি কম্পোনেন্টের মধ্যে ঢুকে যাবে না। অঙ্ক করার সুবিধার জন্য এরিয়ার স্যালারি কেউ আসলে দেখাই ফেলাই ভালো না ভাই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। না রিফাত, এরকম কিন্তু মানে ম্যাথ কিভাবে দিবে এটা কিন্তু বলা মুশকিল অনেক সময়। যেমন একবার একটা ম্যাথ আসছিল এরকম, ধরেন যে ওইটা হচ্ছে সেগ্রিগেট করে নাই, যে এরিয়ার স্যালারি ছিল মানে মিস্টার এ 12 মাসে স্যালারি পাইছে প্লাস প্রিভিয়াস যেখানে জব করতো ওইখানে লাস্ট মান্থে স্যালারি পায় নাই, ঠিক আছে? উনি এই লাস্ট মান্থের স্যালারিটা এই মাসে পাইছে, মানে ধরেন যে 20-21 ইনকাম ইয়ারে পাইছে, বা 19-20 ইনকাম ইয়ারে পাইছে। ধরেন 18-19 ইয়ারে যে মিস্টার এ যেখানে জব করতো ওইখানে এক মাসের স্যালারি সে পায়নি, সেটা সে কবে পাইছে? 19-20 ইনকাম ইয়ারে পাইছে। তাহলে কি করবেন? আপনার ট্রিটমেন্ট কিন্তু দুইটা আছে, খেয়াল করে দেখেন। তাহলে ভাই যদি প্রশ্নে বলা থাকে যে গত বছরে দেই নাই, তাহলে তো দেখাবো এই বছর। হ্যাঁ, গত বছরে দিই না, তাহলে তো এই বছর নিয়ে আসতে হবে। এই জন্যই বললাম যে কোশ্চেনের পর অনেক সময় ডিপেন্ড ভাই ওই যে অন্য যেগুলো আছে যে হাউস অ্যালাউয়েন্স, ওগুলো কি করব ভাই? ওগুলো যদি ধরেন যে সেগ্রিগেট করা থাকে তখন আপনি সেগ্রিগেট করতে পারবেন, কিন্তু কোশ্চেনে তো ধরেন যে সেগ্রিগেট করা না থাকলে তো আর সেগ্রিগেট করতে পারবেন না, কিন্তু বাস্তবে আমাদেরকে সেগ্রিগেট করতে হবে। বাস্তবে যখন সেক্ষেত্রে কি এই বছরের জন্য দেখাবো আর গত বছরের জন্য আলাদা করে দেখাবো ভাই? এই বছরের জন্য মানে এই বছরের জন্য তো দেখাবোই, প্লাস গত বছরের জন্য আলাদা করে হাউসটা সব আলাদা আলাদা করে যোগ করবো ভাই। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে যোগ হবে ভাই। এই ক্ষেত্রে এরকম বলা যায় না যে গত বছর যেটা স্যালারি এরিয়ার পেয়েছে ওইটা গত বছরে ট্যাক্স দিয়ে দিচ্ছে, এরকম একটা নোট দিয়ে দেওয়া যায় না? তাহলে এই বছর আর দেখালাম না। হ্যাঁ, দিতে পারবেন ইব্রাহিম ভাই, এটাও করতে পারবেন। অপশন কিন্তু দুইটা আছে, মানে করতে পারবেন আপনি এটা। তাহলে ক্যালকুলেশনের ঝামেলা কমে গেল। হ্যাঁ, ক্যালকুলেশনের ঝামেলা কমে গেল, করতে পারবেন। একটা নোট দিয়ে দিলে হয়ে গেল। জি জি, কিন্তু বাবু ভাইয়া ওইটা আমি পাবো কিনা এটা তো আমি নেক্সট ইয়ারে নিশ্চিত না। এরকম জব সুইচ করার ক্ষেত্রে সে আমার লাস্ট মান্থে স্যালারি নাও দিতে পারে। না না, এই জন্য কিন্তু দেখায় না, বুঝছেন? কারণ আপনি পাবেন কিনা এটা নিশ্চিত না, এই জন্য কিন্তু দেখায় না, বুঝতে পারছেন? কারণ আচ্ছা, স্যালারি ক্ষেত্রে কি বলছে? স্যালারি ওয়ান্স ইনক্লুডেড ইন এনি ইয়ার অন ডিউ বেসিস অর অ্যাডভান্স পেমেন্ট বেসিস ইজ নট ইনক্লুডেবল এগেইন ইন দ্য স্যালারি ইনকাম অফ এন এমপ্লয়ি অফ এনি আদার ইয়ার। মানে একবার যদি আমি স্যালারি পরে ট্যাক্স পে করে থাকি না, তাহলে ওই স্যালারি পরে নেক্সট টাইম আর পে করতে হবে। যেমন অ্যাডভান্স স্যালারি ক্ষেত্রে কি বলছে যে ইনকাম ইয়ারে আমি শুরু করবো ওই ইনকাম ইয়ারে কি করতে হবে? ট্যাক্স পে করতে হবে। মানে এই বছর যদি আমি 14 মাসে স্যালারি পরে ট্যাক্স পে করে থাকি, তাহলে নেক্সট ইয়ারে আমি কত মাসে স্যালারি পরে দিব? 10 মাস। 10 মাস। এখানে ক্লিয়ার তো দেয় না এই প্রায় এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আমরা রুল 33 এ থেকে রুল 33 এ যে দেখেন
আচ্ছা এই জিনিসটাই আমাদের ম্যাথ করতে খুব কাজে দিবে ভ্যালুয়েশন অফ পারকুইজিট অ্যালাউন্স এন্ড বেনিফিট ইনক্লুডেড ইনকাম ইন দ্য কেস অফ স্যালারিড পারসন আচ্ছা আমার সাজেশন হলো কি যে আপনারা যখন ইনকাম ফ্রম স্যালারি হেডস এর ম্যাথ করবেন না ইনকাম ফ্রম স্যালারি হেডস এর যখন ম্যাথ করবেন তখন আগে এরিয়া গুলো পড়ে নেবেন ঠিক আছে এরিয়া গুলো যদি পড়ে নেন না তাহলে যে কোনো ম্যাথই দেখ না কেন এই ম্যাথটা করতে পারবেন ঠিক আছে ম্যাথ গুলো আপনারা করতে পারবেন আচ্ছা আমার এখানে একটা ম্যাথ করে দেয়া আছে আর একটা ম্যাথে প্রবলেম দেয়া আছে মানে আরেকটা ম্যাথ দেয়া আছে দুইটা ম্যাথ করা আছে এই শীটটাতে আচ্ছা এইটা একটু দেখি এটা কথাই বলা আছে আচ্ছা এই দেখেন ভ্যালুয়েশন অফ পারকুইজিট অ্যালাউন্স এন্ড বেনিফিট ইনক্লুডিং অ্যাজ ইনকাম ইন দ্য কেস অফ স্যালারিড পারসন এটা রুল 33 এ থেকে রুল 33 এ যেতে আলোচনা করা আছে 33 এ থেকে রুল 33 এ যে আচ্ছা এটা মনে রাখার জন্য দেখেন এখানে একটা রিদম ইউজ করা হয়েছে এইচআরসি কাফিমো হ্যাঁ এই রিদমটা দিয়ে দেখবেন যে আপনি মনে রাখতে পারবেন এবং এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট এই রুলগুলো আচ্ছা আচ্ছা আমাদের অর্গানাইজেশনে দেখেন যে আমাদের অর্গানাইজ স্যালারি পে করে কিভাবে যে আপনার স্যালারি যদি 1 লাখ টাকা হয় এই স্যালারির মধ্যে কিন্তু সিগ্রিগেশন করা থাকে না বেসিক স্যালারি হাউস রেন্ট মেডিকেল কনভেন্স এরকম সিগ্রিগেশন করা থাকে কিন্তু ঠিক আছে যখন অ্যাপয়েন্টমেন্ট দেয় তখন আপনাকে বলা থাকে যে তোমাকে যে স্যালারি দিচ্ছি এই স্যালারির মধ্যে তোমার বেসিক স্যালারি কত হাউস রেন্ট কত মেডিকেল কত কনভেন্স কত এই জিনিসগুলো কিন্তু বলে দেয় ধরেন কারো গ্রস স্যালারি হলো 1 লাখ টাকা ঠিক আছে গ্রস স্যালারি 1 লাখ টাকা এর মধ্যে বেসিক স্যালারি হলো 60% বেসিক স্যালারি 60% বেসিক স্যালারি 60% হলে কত 60,000 হাউস রেন্ট 30% মেডিকেল 5% কনভেন্স 5% তার মানে তাকে যে স্যালারি দেওয়া হবে প্রতি মাসে 1 লাখ টাকা করে স্যালারি দেওয়া হবে এই স্যালারির মধ্যে কি কি কম্পোনেন্টস আছে তার বেসিক স্যালারি 60% তার বেসিক স্যালারি হাউস রেন্ট 30% মেডিকেল 5% আর কনভেন্স হলো কি 5% বেসিক স্যালারি হলো কি পুরাটাই ট্যাক্সেবল বেসিক স্যালারি আমাদেরকে বেসিক স্যালারি কি পুরাটাই কি ট্যাক্সেবল না আচ্ছা 60% দিলে বেসিক স্যালারি আমাদের কত আসে 60,000 না 60,000 ইনটু 12 কত 7,20,000 হ্যাঁ আচ্ছা হাউস রেন্ট কত 30% তার মানে হাউস রেন্ট দিচ্ছে কত 30,000 না আচ্ছা 30,000 তাহলে 30,000 ইনটু 12 কত আসে 3/12 3 লাখ 60 তাই না 3 লাখ 60 আচ্ছা হাউস এখন একটা জিনিস খেয়াল করেন যে এই হাউস রেন্ট অ্যালাউন্সটা হাউস রেন্ট যেটা দেওয়া হচ্ছে এটা যদি স্যালারি স্ট্রাকচারের মধ্যে থাকে তাহলে এমপ্লয়ি একটা এক্সাম্পশন পাবে যখন সে মানে রিটার্ন শো করবে বা যখন সে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করবে ঠিক আছে ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম ক্যালকুলেট করবে তখন সে কি করবে এক্সাম্পশন পাবে এক্সাম্পশনের নিয়মটা দেখেন হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে বলা আছে এক্সাম্পটেড কত পাবে 50% অফ বেসিক স্যালারি অথবা 25,000 টাকা পার মান্থ তাই না আর 25,000 টাকা টোটাল 3 লাখ 50% অফ বেসিক স্যালারি কত আসবে 3 লাখ 60 তাই না আর 25,000 টাকা পার মান্থ আর 25,000 টাকা পার মান্থ লোয়ার অন তার মানে কত 3 লাখ 25,000 টাকা পার মান্থ হলে 25,000 ইনটু 12 3 লাখ হ্যাঁ যদি হয় তাহলে লোয়ার অন তার মানে 60,000 টাকা কি হবে তার স্যালারির সাথে যোগ হবে 60,000 টাকা তার কি হবে ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সেবল ইনকাম আচ্ছা আপনি দেখবেন কি টোটাল ইনকাম একটা ডেফিনিশন আছে এটা সম্ভবত সেকশন 2 সাবসেকশন 6 বা 66 এদিকে হবে টোটাল ইনকাম মিন্স টোটাল ট্যাক্সেবল ইনকাম এটা একটু মাইন্ডে রাখতে পারেন টোটাল ইনকাম বলতে কি বুঝেন টোটাল ইনকাম মিন্স টোটাল ট্যাক্সেবল ইনকাম হ্যাঁ আচ্ছা আচ্ছা হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে তাহলে আমরা কি করে আসলাম
দেখেন এখানে যে রিদমটা আছে এই থেকে কি হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে এক্সাম্পশনের নিয়ম বলা আছে কত 50% অফ বেসিক স্যালারি আর 25,000 টাকা পার মান্থ হুইচেভার ইজ লোয়ার। এটা কোথায় বলা আছে রুল 33 এ এ। আচ্ছা আর তে হলো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন হলো মানে এমপ্লয়ার যদি আপনাকে থাকার জন্য যদি দিয়ে থাকে না, থাকার জন্য যদি কোনো অ্যাপার্টমেন্ট দিয়ে থাকে তাহলে বলা আছে যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কি হবে স্যালারির সাথে অ্যাড হবে, যোগ হবে। যদি এমপ্লয়ি যদি আপনাকে থাকার জন্য জায়গা দিয়ে থাকে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ কি হবে অ্যামাউন্ট কি হবে স্যালারির সাথে যোগ হবে। এটা কত 25% অফ বেসিক স্যালারি or rental bill whichever is higher। আচ্ছা এটা যদি আমরা ধরি যে মিস্টার এক্স এর, এটা ধরে নিন যে মিস্টার এক্স এর গ্রস স্যালারি, হ্যাঁ কায়েস ভাই যদি রেন্টাল ভ্যালু দেয়া না থাকে কোশ্চেনে তখন কি করা লাগবে? যদি না দেয়া থাকে তাহলে আমি ধরে নিব কি যে 25% অফ বেসিক স্যালারি এটাই কি লোয়ার অন, ঠিক আছে ওটাই টোটাল ইনকামে যোগ হবে। হ্যাঁ হ্যাঁ 25% অফ বেসিক স্যালারিটা যোগ হবে। থ্যাংক ইউ। আচ্ছা এটা হলো কি আমরা বাস্তবে যদি এই ধরনের ফ্যাসিলিটি পাই না সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু রেন্টাল বিলও পায় না, সেক্ষেত্রে আমরা 25% অফ বেসিক স্যালারিটা কি করে দিই যোগ করে দিই। হ্যাঁ আচ্ছা ধরেন মিস্টার এক্স কে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনও দেয়া আছে। সরি আমি মাঝখানে আরেকটা কোশ্চেন করতেছি। করেন সমস্যা নেই। স্যালারি হেডের যখন ক্যালকুলেশন করা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ইনক্রিমেন্টের ডেটটা বিভিন্ন ভাবে দেয়া থাকে। দেখা যাচ্ছে যে তার হলো ইনক্রিমেন্ট ডেট এইটা, তা সে এই ডেটে স্যালারি পাইছে, তারপরে মানে তার এগুলো নিয়ে আপনি যে রিলেটেড ম্যাথটা বলতেছেন এই রিলেটেড ম্যাথ আমি একটা আলোচনা করব আপনাদের। হ্যাঁ হ্যাঁ এটা একটু কনফিউশন হয়। ঠিক আছে এটা আমি আলোচনা করব। এগুলো বা আপনাদের যে মানে টেক্সটের যে ম্যাথ গুলো আছে এগুলো তো হচ্ছে আপনাদের যেহেতু বই নাই আমি স্ক্যান করে দিলাম, প্লাস স্ক্যান করে এই ম্যাথ গুলো তুলে আমি আলোচনা করলাম নেক্সট ক্লাসে। ওইখানে ইনক্রিমেন্ট রিলেটেড ইস্যু আছে, মানে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইস্যুটা। আচ্ছা ওকে যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেয়া হইতো, ধরেন যে স্যালারি স্ট্রাকচারে কি আছে হাউস রেন্টও আছে প্লাস কি তাকে কি করেছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে। যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয় তাহলে কি হইতো rent free accommodation। rent free accommodation এর ক্ষেত্রে কি বলছে যে 25% of basic salary or rental bill। আচ্ছা রেন্টাল বিল যেহেতু দেয়া নাই সেহেতু আমি কি করে নিব মানে 25% of basic salary টা লোয়ার আন ধরে নিব। 25% of basic salary কত আমার 1,80,000, 1,80,000 হ্যাঁ এটা আমি লোয়ার অন ধরে নিব। আচ্ছা আর এখানে একটা জিনিস বলছে দেখেন কোম্পানি তো আপনাকে কি করছে থাকার জন্য জায়গা দিচ্ছে না, এর বিনিময়ে যদি আপনি যদি কোনো অ্যামাউন্ট পে করে থাকেন তাহলে এই অ্যামাউন্টটা আবার লোয়ার অন থেকে বাদ যাবে। ধরেন কোম্পানি আপনাকে অ্যাপার্টমেন্ট দিছে এবং কোম্পানি আপনাকে বলে তোমাকে যে অ্যাপার্টমেন্ট দিলাম এই অ্যাপার্টমেন্টের এগেইনস্টে তুমি প্রতি মাসে 10,000 করে দিবা। আচ্ছা এখানে তো অ্যাজাম্পশনটা বুঝছেন, ইট ইজ অ্যাজিউম দ্যাট রেন্টাল বিল ইজ হায়ার দ্যান 25% অফ বেসিক স্যালারি। হ্যাঁ আর এরপরে বলছে যদি ধরেন আমি রেন্টাল বিলটা হায়ার অন ধরে নিলাম তার মানে লোয়ার অন আসবে না, লোয়ার অন কত 1,80,000 less any amount paid by the employer, amount paid by employee sorry paid by employee। হ্যাঁ মানে প্রতি মাসে 10,000 টাকা করে দেয়, 10,000 ইনটু তার মানে কত 1,20,000। তার মানে আমার স্যালারির সাথে যোগ হবে কত 60,000 টাকা কি হবে স্যালারির সাথে অ্যাড হবে। আচ্ছা কারো কোনো কোয়ারি আছে এটা নিয়ে? মাইন্ড কিছু বলতে মাইন্ড? আচ্ছা আর কারো কোনো কোয়ারি আছে? আর দুইটা বেনিফিট কিন্তু পাইতে পারে। হ্যাঁ মানে দুইটা বেনিফিট পাইতে পারে, এটা নিয়ে কোনো নাই। হ্যাঁ মানে দুইটা বেনিফিট দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা দেখেন এইচ থেকে বললাম হাউস রেন্ট অ্যালাউন্স, আর থেকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আমরা যদি রিজনটার দিকে যাই, আচ্ছা আমি একটু একটু করে মুছে দিই উপর থেকে। মুছে দিই
আপনি একটু লিখে নিতে পারেন, না লিখলেও সমস্যা নেই। মুছে দিই, আমার জন্য পড়াটা টাফ হয়ে যাবে। হ্যাঁ এটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন ভাই, তাহলে তো হবে। হ্যাঁ কপি করে পুরোটুক চ্যাট বক্সে দিয়ে দেন। এটা সহজ জিনিস রিফা, আমরা এটা ম্যাথ আলোচনা করব তো এটা জাস্ট বোঝার জন্য বললাম আর কি জাস্ট। হ্যাঁ ডিলিট হয়ে গেল। আচ্ছা বেসিক স্যালারিটা মনে রাখেন 7,20,000। হ্যাঁ আচ্ছা কনভেন্সের ক্ষেত্রে নিয়ম হলো কি দেখেন, এই হলো রেন্ট ফ্রি হাউস রেন্ট অ্যালাউন্স, আর হলো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, সিতে হলো কনভেন্স অ্যালাউন্স। আচ্ছা সিতে হলো কনভেন্স অ্যালাউন্স। আমার নোটগুলো ইজি করে লেখা, এটা কিন্তু আপনাদের জন্য খুবই সুবিধা, মানে এটা কিন্তু খুবই ইজি করে লেখা। আচ্ছা সিতে হলো কনভেন্স অ্যালাউন্স ইন ক্যাশ। দেখেন আমার স্যালারি স্ট্রাকচারের মধ্যে কি ছিল, কনভেন্স অ্যালাউন্স ছিল না? কনভেন্স অ্যালাউন্স ছিল কত 5%, তাই না? 5% 1 লাখ টাকার 5% কত হয়? 5,000 টাকা। দেখেন কনভেন্স অ্যালাউন্স তাহলে 5,000 ইনটু 12 কত আসে আমার? 60,000 টাকা না? এক্সেমশন পাবো কত? 30,000। 30,000 টাকা। আমি এক্সেমশন পাবো কত? 30,000 টাকা, তাই না? লেস এক্সামটেড 30,000 টাকা। এক্সামটেড তার মানে 30,000 টাকা আমার কি হবে? স্যালারির সাথে কি হবে? অ্যাড হবে। আচ্ছা তার মানে সি তে কি পাইলাম? কনভেন্স অ্যালাউন্স পেলাম। আচ্ছা এরপরে বলছে সি তে বলছে দেখেন কার ফ্যাসিলিটি। কার ফ্যাসিলিটি এখানে বলছে প্রোভাইডেড পার্টলি এন্ড এক্সক্লুসিভলি ফর পার্সোনাল ইউজ। অর্থাৎ কোম্পানি যদি আপনাকে গাড়ি দিয়ে থাকে না, কোম্পানি যদি আপনাকে গাড়ি দিয়ে থাকে এবং এই গাড়িটা যদি আপনি মানে যদি বোথ অফিসিয়াল পারপাস এবং যদি কি পার্সোনাল পারপাসে যদি দেয়া থাকে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ এমন কি হবে? স্যালারির সাথে যোগ হবে। কিন্তু যদি এরকম হয় যে না শুধুমাত্র কি মানে পিক এন্ড ড্রপের জন্য, তাহলে কিন্তু না। যদি পিক এন্ড ড্রপ হয় তাহলে যোগ হবে না। কিন্তু যদি আপনাকে এরকম ফুল টাইম যদি কার ফ্যাসিলিটিস থাকে সেই ক্ষেত্রে হবে। হ্যাঁ ফুল টাইম যদি কার ফ্যাসিলিটি থাকে তাহলে সেই ক্ষেত্রে বলছে এটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট স্যালারির সাথে যোগ হবে। এটা কি বলছে দেখেন, খেয়াল করে দেখেন। 5% অফ বেসিক স্যালারি অর টাকা 60,000 পার ইয়ার হুইচএভার ইজ হায়ার। ঠিক আছে। আচ্ছা এই রুলগুলো মনে রাখার ক্ষেত্রে শুধু কার ফ্যাসিলিটির ক্ষেত্রে হায়ার অন আছে, হাউস রেন্টের ক্ষেত্রে কি লোয়ার অন, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে লোয়ার অন। শুধুমাত্র রুল 33 এর ডি তে কি আছে? হায়ার অনটা আছে। রুল 33 এর ডি এর ক্ষেত্রে কি আছে? হায়ার অন আছে। তার মানে আপনাকে যদি কনভেন্স অ্যালাউন্স না দেয়, যদি কার ফ্যাসিলিটি দেয় না, তাহলে এটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট কি হবে? স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। এটা কি যদি এরকম হয় ধরেন স্যালারি কম্পোনেন্টের ভিতরে কনভেন্স অ্যালাউন্সও দিচ্ছে প্লাস ফুল টাইম কারও দিচ্ছে, তাহলে তো এটা দেখেন রুল 33 এর তে বলা আছে। রুল 33 এর মানে সেক্ষেত্রে বলছে কি যখন ধরেন যে স্যালারি স্ট্রাকচারের মধ্যে আপনার কনভেন্সও আছে আবার আপনাকে কারও দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি কোনো এক্সেমশন পাবেন না। সেক্ষেত্রে আপনি কোনো এক্সেমশন পাবেন না। তার মানে 5% অফ বেসিক প্লাস ক্যাশ দুটোই যোগ হবে। হ্যাঁ হ্যাঁ 5% অফ বেসিক অর 60,000 হুইচএভার ইজ হায়ার। আচ্ছা আমি এটাকে লিখে দেখেন কার ফ্যাসিলিটি কত 5% অফ বেসিক 5% অফ বেসিক এখানে 5% অফ বেসিক 60,000 ই আছে তাই না? আর টাকা 60,000 হুইচএভার ইজ হায়ার কত 60,000 ই তো হায়ার। আচ্ছা এই 60,000 টাকা আমার কি হবে? স্যালারির সাথে যোগ হবে। আচ্ছা এখন ভাইয়া যেটা বললো যে যদি দুইটা কম্পোনেন্টই থাকে, মানে স্যালারি স্ট্রাকচারে মানে আপনার কনভেন্স অ্যালাউন্সও আছে প্লাস আপনাকে এডিশনাল কি করা হয়েছে? কার ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। ঠিক আছে। কনভেন্স অ্যালাউন্সের ক্ষেত্রে যে 30,000 টাকা এক্সেমশনটা, এই এক্সেমশনটা আর পাবেন না। মানে কনভেন্স অ্যালাউন্স কি হবে? পুরোটাই কি হবে? স্যালারির সাথে যোগ হবে। এবং সেকেন্ড পার্টে একবার একটা কোশ্চেন আসছিল এরকম, খেয়াল করে মিস্টার এ কে 60,000 টাকা কনভেন্স অ্যালাউন্স দেওয়া হয়েছে, এডিশনাল তাকে রুল 33 এর ডির বেনিফিট প্রোভাইড করা হয়েছে। আচ্ছা আমরা যদি একটু আলোচনা করি, যেমন রুল 33 এর সি তে কি বলা আছে? কনভেন্স অ্যালাউন্স। এরপরে রুল 33 এর ডি তে কি বলা আছে? কার ফ্যাসিলিটি। আর এ তে দেখেন এডিশনাল কনভেন্স অ্যালাউন্স। এডিশনাল কনভেন্স অ্যালাউন্স নিয়ে আলোচনা করা আছে রুল 33 এর ই। এই রুল 33 কি বলতে বোঝাচ্ছে কি যে ডি এবং সি
রুল 33 এর সি এবং ডি এর বেনিফিট যখন একত্রে দেওয়া হয় তখন এটা রুল 33 এর ই তে পড়ে। দেখেন আমি কি বললাম যে রুল 33 এর সি এবং ডি এর বেনিফিট যখন একত্রে দেওয়া হয় তখন এটা কোথায় পড়বে? ই তে পড়বে। আর ই এর ক্ষেত্রে কোনো এক্সেমশন পাবেন না। আচ্ছা 33 এ এবং দেখেন কোশ্চেনটা কিভাবে আসছে এবং আপনাদের কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে আপনি রুল 33 এর ডি জানেন কিনা। মানে দেখেন কোশ্চেনটা আসলে যে মিস্টার এ কে কি করা হয়েছে, কনভেন্স অ্যালাউন্স দেওয়া হয়েছে, মানে টাকা বলা আছে যে 60,000 টাকা কনভেন্স অ্যালাউন্স দেওয়া আছে, এডিশনাল তাকে রুল 33 এর ডি এর বেনিফিট দেওয়া হয়েছে। এখন আমার যদি মনে না থাকে যে রুল 33 এর ডি তে কি বলা আছে তাহলে কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে, ঠিক না, টাফ হয়ে যাবে। এই জন্য আমাকে রুলগুলো মনে রাখতে হবে। আর রুলগুলো কিন্তু সিরিয়ালে গেছে, খেয়াল করছেন কিনা? দেখেন এইচ থেকে হাউস রেন্ট অ্যালাউন্স ইন ক্যাশ কোথায় বলা আছে? রুল 33 এর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কোথায় বলা আছে? রুল 33 এ বি। কনভেন্স অ্যালাউন্স কোথায় বলা আছে? রুল 33 এ সি। সি থেকে কার ফ্যাসিলিটি কোথায় বলা আছে? রুল 33 এ সি। এ থেকে এডিশনাল কনভেন্স অ্যালাউন্স কোথায় বলা আছে? রুল 33 এ ই। আচ্ছা এরপর এফ তে দেখেন ফ্রি অর কনসেশনাল প্যাসেজ ফর ট্রাভেল অ্যাব্রড অর উইদিন বাংলাদেশ। আমরা তো ই পর্যন্ত বললাম তাই না? এফ তে কি বলা আছে? ফ্রি অর কনসেশনাল প্যাসেজ ফর ট্রাভেল অ্যাব্রড অর উইদিন বাংলাদেশ। এটা নিয়ে কোথায় আলোচনা করা আছে? এটা রুল 33 এ জি তে আলোচনা করা আছে। তার মানে রুল 33 এ এফটা কি হয়ে গেছে? অমিট হয়ে গেছে। রুল 33 এ এফ কি অমিটেড। এটা অনেক আগে অমিট হয়। হ্যাঁ রুল 33 এর অমিটেড মানে সম্ভবত 4-5 মানে ইনকাম ইয়ার বা ফাইন্যান্স অ্যাক্ট মানে 2005 বা 2006 এটা ডিলিট করে। হ্যাঁ মানে অনেক পুরাতন ইস্যু। এটাও কনভেন্স নিয়ে আলোচনা করা ছিল রুল 33 এটা। আচ্ছা তাহলে এফ তে কি ফ্রি অর কনসেশনাল প্যাসেজ ফর ট্রাভেল অ্যাব্রড অর উইদিন বাংলাদেশ। এই প্যাসেজ বলতে ভ্রমণ, হ্যাঁ প্যাসেজ মানে পথ খরচ। আচ্ছা এটা মনে রাখার জন্য আগে আরেকটা ইস্যু আলোচনা করতে হবে। ইন্ডিভিজুয়াল ম্যাথের ক্ষেত্রে আপনি ভ্রমণ পাবেন দুই ধরনের ভ্রমণ, এটা একটু মনে রাখতে পারেন যে ট্রাভেলিং, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। ট্রাভেলিং হলো দুই ধরনের, একটা বলছে রিক্রিয়েশন পারপাস, আরেকটা বলছে বিজনেস পারপাস। রিক্রিয়েশন পারপাস সম্পর্কে বলা আছে রুল 33 এর জি। রুল 33 এ জি। আর বিজনেস পারপাস সম্পর্কে কোথায় বলা আছে কে বলতে পারবেন? বিজনেস পারপাস এটা বলা আছে আপনাদের, কিন্তু আমি যে যে রেফারেন্স গুলো বলি না এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ মনে রাখতে হবে, ঠিক আছে। এটা নিয়ে আলোচনা করা আছে 6 শিডিউল পার্ট এ প্যারা 5। 6 শিডিউল পার্ট এ প্যারা 5 এখানে কি বলছে যে কোম্পানি যদি বিজনেসের উদ্দেশ্যে যদি আপনাকে যদি কোনো টাকা দেয় না, ধরেন চিটাগাং যাওয়ার জন্য কোম্পানি আপনাকে 20,000 টাকা বা 50,000 টাকা দিছে অফিসিয়াল কাজের জন্য, এবং পুরো টাকাটা যদি অফিসিয়াল পারপাসে খরচ করেন তাহলে কি টাকাটা কি ফুললি এক্সাম্পটেড। কারণ অনেক সময় হয় কি যে আপনাকে হয়তো বা কোম্পানি টাকা দিচ্ছে মানে বিজনেসের জন্য, এবার ওইখানে ওয়ার্কের জন্য আপনি কি করলেন যে ফ্যামিলি সব ঘুরেও আসলেন কোম্পানির টাকায়, কিন্তু এরপরে কি ফুললি এক্সাম্পশন পাবেন। হ্যাঁ কারণ টাকাটা দিচ্ছে কি জন্য? বিজনেস পারপাসে না? বিজনেস পারপাসে। আর রিক্রিয়েশন পারপাসের ক্ষেত্রে যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে বেশ কয়েকটা কন্ডিশন আছে। আচ্ছা তাহলে ম্যাডাম বিজনেস পারপাস সম্পর্কে আমাদের কোথায় বলা আছে? 6 শিডিউল পার্ট এ প্যারা 5 মানে কোম্পানির কাজের জন্য যদি আপনাকে কোনো টাকা দেওয়া হয়, so it's a kind of reimbursement আর কি। রিইম্বার্সমেন্ট বলতে পারেন, বা আপনি যখন গেলেন তখনই দেওয়া হলো। আপনাকে যদি না যায় আপনি খরচ করবেন কিভাবে বলেন? ঠিক না, মানে এটা রিইম্বার্সও বলতে পারেন ভাই, অনেক সময় রিইম্বার্সও করে। কিন্তু বিজনেস পারপাস দেখতে হবে যে অফিশিয়াল কাজের জন্য কিনা, অফিস ইভেন আপনাকে বাইরেও পাঠাইতে পারে। যেটা দিবে পুরোটা এক্সাম্পটেড নাকি ভাই অ্যাকচুয়াল কস্ট এক্সাম্পটেড? না যেটা দিবে পুরোটাই এক্সাম্পটেড, যেটা দিবে পুরোটাই এক্সাম্পটেড। আচ্ছা জি। আপনি কি সিঙ্গাপুরে কোন একজন ক্লায়েন্টের সাথে মিটিং এর জন্য আপনাকে সিঙ্গাপুরে পাঠানো হলো, উদ্দেশ্যটা দেখতে হবে যে কোন উদ্দেশ্যে পাঠানো হয়েছে আপনাকে, বা কোন উদ্দেশ্যে টাকাটা দেওয়া হয়েছে। মিটিং এর জন্য না, কোন একজন নতুন কাস্টমারের সাথে না, নতুন ক্লায়েন্টের সাথে মিটিং এর জন্য।
তার মানে সিঙ্গাপুরে যার জন্য থাকা খাওয়া যার জন্য যা দেওয়া হয়েছে পুরোটাই কি এক্সামটেড হবে। বিজনেস পারপাস যদি বিজনেস পারপাস, হ্যাঁ উদ্দেশ্যটা আমাকে দেখতে হবে যে উদ্দেশ্যটা কি, হ্যাঁ মানে কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তাহলে বিজনেস পারপাস সম্পর্কে কোথায় বলা আছে? শিডিউল পার্টে প্যারা 5। আর এই জিনিসগুলো না একটু মনে রাখেন, কারণ রেফারেন্স গুলো মনে রাখেন। আর এবং আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, আপনারা যখন একটা জিনিস মানে কি বলবো, মানে যখন কোনো মানে এই যে ট্যাক্সে তো আমাদের অনেক সেকশন বা অনেক রুল মনে রাখতে হবে, ঠিক আছে? আপনি একটু মানে যখন একটা সেকশন পড়বেন তখন মনে করবেন কি যে এই জিনিসটা আমার মনে থাকবে। যেমন আমি রিক্রিয়েশনের যে বললাম না, যে রিক্রিয়েশন সম্পর্কে কোথায় বলা আছে? শিডিউল পার্টে প্যারা 5। আপনি পড়লেন, আপনি মাইন্ডসেট করবেন যে এই জিনিসটা আমার কি থাকবে, মনে থাকবে। কিন্তু আপনি যদি মাইন্ডসেট করেন যে এই জিনিসটা মনে থাকবে না, তাহলে আপনি ভুলে যাবেন। আর যদি মাইন্ডসেট করেন যে আমার এই জিনিসটা মনে থাকবে, তাহলে ডেফিনেটলি আপনি এই জিনিসটা মনে রাখতে পারবেন। এটা কিন্তু আমাদের বেশ মানে আমরা যখন ল ক্লাস করতাম আইসিবিতে, তখন ল টিচার গুলো আমাদেরকে বলতো। আর আপনারা যারা সেকেন্ড পার্টে আছেন তারা তো আপনাদেরকে কিন্তু অনেকগুলো অ্যাক্ট করতে হয়। এই একটা সেকশন গুলো আপনারা কিভাবে মনে রাখেন? যে আপনারা মাইন্ডসেট করে ফেলছেন যে এই জিনিসটা আমার মনে থাকবে, ঠিক আছে? এই জন্য মাইন্ডসেট করে ফেলতে হবে। আচ্ছা, যদি রিক্রিয়েশন পারপাস হয় তাহলে সেক্ষেত্রে বেশ কয়েকটা কন্ডিশন আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে রিক্রিয়েশন হলে। তাহলে টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা দেখি যে রিক্রিয়েশনের ক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন বলছে যে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে থাকতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা এইচআর পলিসিতে থাকতে হবে, এইচআর পলিসিতে থাকতে হবে, পলিসি অ্যাপয়েন্টমেন্ট লেটার। 2 নাম্বার অনলি প্যাসেজ কস্ট, প্যাসেজ কস্ট, প্যাসেজ কস্ট তো বুঝি মানে যাতায়াত ওটা হবে না। হ্যাঁ, প্যাসেজের সাথে যদি হোটেল ভাড়া দেয় ভাই ওটা হবে না। না না না, প্যাসেজে যদি হোটেল ভাড়া দেয় তাহলে এটা হবে না। প্যাসেজ কস্ট না, কোম্পানি আপনাকে দিতে পারে, কিন্তু কতটুকু আপনি এক্সাম্পশন পাবেন? কোম্পানি আপনাকে মানে ধরেন যে থাকা খাওয়া সব টাকা দিতে পারে, কিন্তু এই যে থাকা খাওয়ার জন্য যে টাকাটা দিবে এগুলো ট্যাক্সেবল। ধরেন আপনাকে 5 লাখ টাকা দিছে সিঙ্গাপুরে যাওয়ার জন্য, হ্যাঁ কোম্পানি আপনাকে 5 লাখ টাকা দিছে, এর মধ্যে ধরেন 2 লাখ টাকা প্লেন ফেয়ার, 2 লাখ বা 3 লাখ টাকা প্লেন ফেয়ার, বাকি যে টাকাটা দিছে এটা কি জন্য দিছে? থাকা খাওয়ার জন্য দিছে। এই থাকা খাওয়ার জন্য যা দিছে এটা কিন্তু ট্যাক্সেবল। আচ্ছা, তার মানে অনলি প্যাসেজ কস্ট কি পাবেন? এক্সাম্পশন হিসেবে পাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কন্ডিশন আছে অনলি প্যাসেজ কস্ট পয়েন্ট আবেলের ক্ষেত্রে ওয়ান্স ইন এভরি 2 ইয়ার, হ্যাঁ 2 বছরে একবার এক্সাম্পশন পাবেন। কোনটা? প্যাসেজ কস্টটা। পয়েন্ট আবেলের ক্ষেত্রে 2 বছরে একবার এক্সাম্পশন পাবেন, ওয়ান্স ইন এভরি 2 ইয়ার। কি এক্সাম্পশন পাবেন? অনলি প্যাসেজ কস্ট। লোকাল ট্রাভেলের ক্ষেত্রে বলছে যে লোকাল ট্রাভেলের ক্ষেত্রে কোনো লিমিট নেই, হ্যাঁ এখানে শুধু দুটাই বলা আছে যে ফ্রি অর কনসেশন অন প্যাসেজ ফর ট্রাভেল অ্যাব্রড আর উইদিন বাংলাদেশ, দুটাই বলা আছে। আচ্ছা, উইদিন বাংলাদেশ হোক আর অ্যাব্রড হোক সেম রুল, প্যাসেজ কস্টটা পাবেন। আর ফরেন ট্রাভেলের ক্ষেত্রে বলছে 2 বছরে একবার। মানে আমি যদি প্রথমবার যদি কি প্যাসেজ কস্টটা যদি অ্যালাউবল হিসেবে নিয়ে নিই না, তাহলে সেকেন্ড ইয়ারে কি আমাকে যা দিবে পুরোটাই কি ট্যাক্সেবল। সেটা ফরেনের ক্ষেত্রে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ফরেন ট্রাভেলের ক্ষেত্রে। আর লোকালের ক্ষেত্রে আমি প্রত্যেক বছরই যদি পাই তো সেটা আমি এক্সাম্পশন দেখাইতে পারবেন। লোকাল ট্রাভেলের ক্ষেত্রে প্রত্যেক বছরে যদি পান এক্সাম্পশন দেখাইতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটা ইস্যু হলো কি যে এই যে ট্রান্সপোর্ট কোম্পানি হবে, হ্যাঁ ট্রান্সপোর্টের ক্ষেত্রে না তো বাংলা ইংলিশ তো এটা একটু টাফ লেখাটা। হ্যাঁ, এটা বলছে যে ট্রান্সপোর্ট কোম্পানি যারা স্টাফ আছে না, ট্রান্সপোর্ট কোম্পানি স্টাফদের ক্ষেত্রে এই রুল প্রযোজ্য হবে না। এই রুল প্রযোজ্য হবে না বলতে বুঝে কি যে ধরেন মানে ট্রান্সপোর্ট কোম্পানি স্টাফ যদি ওদের ট্রান্সপোর্ট করে যদি কোথাও যায় ঘুরতে যায়, মানে ট্রান্সপোর্ট কোম্পানি যেমন ইউএস বাংলা এয়ারলাইন, ঠিক আছে, ওদের যদি ট্রান্সপোর্ট করে যদি কোথাও ঘুরতে যায় তাহলে ওদের তো মানে ওদের
ট্রান্সপোর্ট ইউজ করে কি একজন স্টাফ তো যাইতেই পারে। আচ্ছা, এই জন্য বলছে যে ওদের ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য হবে না। মানে ওদের ট্রান্সপোর্ট করে যদি কেউ যদি বাইরে যদি ঘুরতে যায় তাহলে ওদের ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য হবে না। ওদের ক্ষেত্রে তাহলে কি প্রযোজ্য হবে? ওদের ক্ষেত্রে যদি থাকা খাওয়ার জন্য যদি কোনো টাকা পয়সা দেওয়া হয় তাহলে এটা কি হবে? ইনকাম হিসেবে ঠিক হবে। বুঝা গেছে কিনা দেখেন। প্রযোজ্য হবে না কি ভাই? ধরেন ইউএস বাংলার একজন স্টাফ, ঠিক আছে, এটা তো ধরেন যে ওদের ওদের বিমান করে ধরেন যে আপনি বাইরে ঘুরতে গেছে, ওর ক্ষেত্রে তো আর বিমানের টিকিট অ্যাপ্লিকেবল হবে? একজন স্টাফ তো যাইতেই পারে, প্লেনের টিকিট তো অ্যাপ্লিকেবল হবে না। বিমান বাংলাদেশ মানে ওর ক্ষেত্রে ফরেন ট্রাভেলের ক্ষেত্রে দেখা গেল ইউএস বাংলায় আমি চাকরি করি, ইউএস বাংলা থেকে আমি 5টা টিকিট পেয়েছি, 5বার গিয়েছি, তো ওইটার এই রুলটা অ্যাপ্লিকেবল হবে না, সো ওইটা আমি আসবে না আর কি। না না, জি জি জি, ওইটা আসবে না, এই রুলটা অ্যাপ্লিকেবল হবে না। অ্যাপ্লিকেবল না হলে তো ভাই পুরোটা ইনকাম হওয়ার কথা না। আপনি তো যাইতেই পারেন, আপনি ট্রান্সপোর্ট করে আপনি যাইতে পারেন না। আপনি তো নিজস্ব কোম্পানি ট্রান্সপোর্ট করে তো আপনি নিজেরা যাইতেই পারেন। অ্যাপ্লিকেবল কোনটা হবে? আপনাকে থাকা খাওয়ার জন্য যদি কোনো টাকা পয়সা দেওয়া হয় তখন এটা অ্যাপ্লিকেবল হবে, তখন এটা আদার বেনিফিটে চলে যাবে। কারণ হচ্ছে যে যখন ট্রান্সপোর্ট কোম্পানি থেকে যাবে তখন তো তাকে টিকিট প্রোভাইড করবে, আর অন্য কোম্পানি থেকে গেলে তখন তাকে টাকা প্রোভাইড করবে বা টিকিট কিনে নিয়ে প্রোভাইড করবে। দুইটা দুই জিনিস। জি জি, ইস্যুটা এরকম। ক্লিয়ার কিনা সবাই? বুঝতে পারছেন এটা? এই রুলের মধ্যে কিন্তু এটাই কঠিন। বছরে যতবারই যাক ওই টিকিটের টাকাটা ইনকামে অ্যাড হবে না। না না, ইনকামে অ্যাড হবে না। যদি অন্য ট্রান্সপোর্ট করে যায় তাহলে কিন্তু আবার রুল প্রযোজ্য হবে। বুঝতে পারছেন? মানে অন্য কোম্পানি কোনো ট্রান্সপোর্ট যদি ইউজ করে সেই ক্ষেত্রে রুল প্রযোজ্য হবে। কারণ অন্য কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করলে কি করতে হবে? তাকে তো টিকিট কাটতে হবে, পেমেন্ট করতে হবে, তো সেপারেট হবে। জি। আচ্ছা, আর কোয়ারি আছে কিনা এটা নিয়ে? এই রুলগুলোর মধ্যে এই রুলটাই কঠিন। হ্যাঁ, অন্য কোনো রুল এত কঠিন না, এই রুলটাই কঠিন। এটা ক্রিটিক্যাল, এটা ট্রু, এটা ক্রিটিক্যাল। আর কোয়ারি আছে কারো? আচ্ছা, আমি তাহলে আগে, হ্যাঁ, কোয়ারি থাকলে আবার করেন, সমস্যা নেই। এজ অফ নাও নাই, পরে থাকবে। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স সম্পর্কে কোথায় বলা আছে? রুল 33 এর এইচ। আচ্ছা, এটা মনে রাখার জন্য একটা মনে রাখতে পারেন যে এন্টারটেইনমেন্টের সময় আমরা আনন্দ করি, এটা মনে রাখার ওয়ে হলো হা হা হা। দেখেন, এটা আমাকে এক স্টুডেন্ট বলছিল যে এটা এন্টারটেইনমেন্টের সময় আমরা কি করি? আনন্দ করি না? এইজন্য হা 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 না? এইজন্য রুল 33 এ এই যে কি বলা আছে? এন্টারটেইনমেন্ট বলা আছে। বুঝা গেছে? রুল 33 এ কি বলা আছে? এন্টারটেইনমেন্ট। আর এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স সম্পর্কে বলছে যে কোম্পানি যদি এন্টারটেইনমেন্টের জন্য যদি আপনাকে কোনো টাকা দেয়া থাকে না, ধরুন বললো যে আপনি বার্থডে পার্টিটা সেলিব্রেট করেন, আর কোম্পানি আপনাকে কি বললো যে 20,000 টাকা দিল, তাহলে এটা কিন্তু ইনকাম হিসেবে যোগ হবে। কিন্তু মানে অফিসারে যদি আপনাকে টি, কফি বা বেভারেজ দেওয়া হয়, নাথিং উইল বি অ্যাডেড। তার মানে এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে যদি ক্যাশ টাকা দেয় তাহলে স্যালারির সাথে যোগ হবে, আর যদি আমাকে খাবার দাবার প্রোভাইড করে তাহলে কি হবে না? স্যালারির সাথে কোনো কিছু কি হবে না? যোগ হবে না। ক্লিয়ার এটা? এন্টারটেইনমেন্ট। আচ্ছা, এরপরে দেখেন এমতে হলো মেডিকেল অ্যানাউন্স। মেডিকেল অ্যানাউন্স সম্পর্কে কোথায় বলা আছে? রুল 33 এ আই। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবা? আইতে হলো ইনজেকশন, ঠিক আছে? তার মানে রুল 33 এ আইতে কি বলা আছে? হ্যাঁ, এটা ইনজেকশন। এটা স্টুডেন্টই বানাইছে, আপনারাই বানাইছেন এটা। হ্যাঁ, আইতে ইনজেকশন, ঠিক আছে? এটা মনে রাখুন। এটা ইনজেকশন, এটা মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এটাতে কি বলছে? রুল 33 আইতে কি বলছে? মেডিকেল অ্যানাউন্সার এক্সাম্পটেড 10% অফ বেসিক স্যালারি 1,20,000 পার ইয়ার, হুইচেভার ইজ লোয়ার। ঠিক আছে? এই দুটার মধ্যে যেটা লোয়ার সেটা এক্সাম্পটেড হবে। আচ্ছা, ইনজেকশন কি বললেন ভাই? এটা মনে রাখার জন্য রুল 33 এ আইতে কি বলা আছে? হ্যাঁ, যেহেতু আই থেকে ইনজেকশন। হ্যাঁ, তারপর রুল 33 এ আইতে কি বলা আছে? মেডিকেল বলা আছে। যদি এন্টারটেইনমেন্ট পারপাস ক্যাশ দেয় এবং ওই ক্যাশ যদি অফিশিয়াল পারপাস ইউজ করি সেটা তো অ্যাড হবে না। না, আপনাকে ক্যাশ টাকা যদি আপনি রিসিভ করেন তাহলে অ্যাড হবে ভাইয়া। অফিশিয়াল পারপাস ইউজ করলে না, অফিশিয়াল পারপাজে অফিশিয়াল পারপাস হইলে তো সেটা আপনি হয়তো কাউকে এন্টারটেইন করতেছেন। অফিশিয়াল পারপাজে তো অফিশিয়াল পারপাস হলে তো আলাদা করে আপনি বিল করে দিবেন।
এন্টারটেইনমেন্ট আমাকে মনে করেন ভাই আমি বগুড়া যাব, ট্রান্সপোর্ট দিল, এখন ওইটা তো আর অ্যাড হবে না। না না না, এটা অ্যাড হবে না, এটা অ্যাড হবে না। আর এই এন্টারটেইনমেন্ট হলো কি, আপনি আপনার বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য কোম্পানি আপনাকে টাকা দিবে, তুমি তোমার বার্থডে পার্টি সেলিব্রেট করো, 10,000 টাকা দিল, 10,000 টাকা দিল, তাহলে যোগ হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, ও তো হলো আদার বেনিফিটের কথা বলছে। আদার বেনিফিট হলো কি, দেখেন আদার বেনিফিটটা মনে রাখার জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা যে আমার ইনকাম ফ্রম স্যালারি খাতে ইনকাম দেখাইতে হলে এমপ্লয়ি এবং এমপ্লয়ের মধ্যে রিলেশনশিপ থাকতে হবে, মানে রিলেশনশিপ এক্সিস্ট থাকতে হবে কাদের মধ্যে? এমপ্লয়ের মধ্যে রিলেশনশিপ মাস্ট বি এক্সিস্ট, এটা আপনি বিদ্যমান থাকতে হবে। দেখবেন যে এই পয়েন্টটা আপনি বলা আছে, মাস্ট বি এক্সিস্ট বিটুইন এমপ্লয় এন্ড এমপ্লয়ার, এমপ্লয় এন্ড এমপ্লয় আমার রিলেশনশিপ থাকতে হবে। ইনকাম ফ্রম স্যালারি খাতে ইনকাম দেখাইতে হবে। তার মানে কি বলতে যাচ্ছি, যে একজন এমপ্লয়কে যা দিবে তাই কি স্যালারি না? একজন এমপ্লয়কে যা দিবে তাই কি পার্ট অফ কি স্যালারি, তাই না? পার্ট অফ স্যালারি। আচ্ছা, ওতে হলো আদার বেনিফিট। আদার বেনিফিটে যেটা বলছে যে একজন এমপ্লয়ার যদি রুল 33-এ এর আমরা কি পড়ে এলাম, রুল 33-এ আমরা তো রুল 33-এ এ থেকে রুল 33-এ আই পর্যন্ত পড়ছি। আইতে কি বলা আছে, মেডিকেল নিয়ে আলোচনা করে, তাই না? বলতে চাই এর বাইরেও যদি একজন এমপ্লয়কে কোনো কিছু পে করে থাকে, দিস পার্ট অফ স্যালারি। এর বাইরেও যদি একজন এমপ্লয়কে যদি কোনো অ্যামাউন্ট পে করে থাকে, দিস ইজ পার্ট অফ কি স্যালারি, আর এটা আদার বেনিফিট হিসেবে কাউন্ট হবে। যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, যেমন আমাদের মেম্বারশিপ ফিটা দিয়ে দেয় না? আপনি যদি জব করেন দেখবেন যে যারা সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আছে, যারা এরা যদি কোনো অর্গানাইজেশনে জব করে, এদের যে ইয়ারলি মেম্বারশিপ ফি ইনস্টিটিউশন গুলোতে, এগুলো কিন্তু অনেক সময় কোম্পানি দিয়ে দেয়। এই টাকাটা দেওয়ার কথা কার? কিন্তু দিয়ে দিচ্ছে কে? অর্গানাইজেশন দিয়ে দিচ্ছে না? তার মানে এটা কি রিইম্বার্সমেন্ট না? রিইম্বার্সমেন্ট, হ্যাঁ, রিইম্বার্সমেন্ট অফ মেম্বারশিপ ফি। তাই এটা কি ভাই স্যালারিতে অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, এটা অ্যাড হয়ে যাবে ভাইয়া, ইনকাম হিসেবে অ্যাড হবে। হ্যাঁ, ইনকাম হিসেবে অ্যাড হবে। আবার ইউটিলিটি বিলও তো দিয়ে দেয়। অনেক সময় দেখবেন যে সিএ4 বা এমডি ইউটিলিটি বিলটা কিন্তু কোম্পানি বিয়ার করে, বাসার ইউটিলিটি বিল মানে যে এগুলো কিন্তু কোম্পানি বিয়ার করে না? অনেক সময় দেখবেন যে কোম্পানি বিয়ার করে। তার মানে এগুলো কি পার্ট অফ কি স্যালারি, ঠিক আছে, পার্ট অফ স্যালারি। এরকম আছে যেমন যে এমডি ছেলে মেয়ের স্কুল ফিস, এটাও কোম্পানি বিয়ার করে, এটাও কি পার্ট অফ কি স্যালারি, এটা পার্ট অফ কি স্যালারি। হ্যাঁ, যদি এমপ্লয়ীদেরকে ইউটিলিটি বিল যদি দিয়ে দেয় কোম্পানি, সেই ক্ষেত্রে কি সেটা কোম্পানির অ্যালাইবল ডিডাকশন হবে ভাই? পাবে, এটা স্যালারির মধ্যে চলে যাবে, অ্যালাইবল ডিডাকশন হিসেবে পাবে। তো ডাইরেক্টর বা এমডি কে দিলে আর হবে না? না ভাই, ওটা পার্সোনাল নেচারে পড়বে না? না, দিতেই পারে, এমডি কে তো দিতেই পারে। একজন এমডি কে ভাই যে পার্সোনাল নেচারে হইলে ওটা 29-এ পড়বে না, সেকশন 29 এর বাইরে চলে যাবে? না, এটা হলো কোনটা যাবে, ধর পার্সোনাল কোনটা, এটা এগুলো দিতে পারে, এগুলো পার্ট অফ স্যালারি, বুঝতে পারছেন? এগুলো দিতে পারে। আচ্ছা, জি, এটা আপনি পড়ছেন, কিন্তু জি এটা পড়ছেন, ঠিক পড়ছেন। এমডি কে তো সাধারণত রেমুনারেশন দেওয়া হয়, এমডি তো স্যালারি ওইভাবে না, রেমুনারেশন দেওয়া হয়, আর ওরা ওদেরকে এন্টাইটেলমেন্ট ওরা। না ভাই, আমি বলতেছি সেকশন 29 একটা কথা আছে যে পার্সোনাল ইন নেচার যদি কোনো হয়, ওটা পার্সোনাল নেচার কোনটা? ধরেন যে কোনো একজন স্টাফ কোনো একটা জিনিস পারচেজ করছে, এটা আপনি খরচ হিসেবে চার্জ করছে, তো ডিসঅ্যালাউটা আসবে কোম্পানির পার্সপেক্টিভ থেকে না। কিন্তু কখন ধরেন যে স্টাফ কোনো একটা, ধরেন যে যেটা বোর্ড অফ ডিরেক্টরের অনুমোদন নাই, ওই ধরনের ক্ষেত্রে আসবে, বুঝা গেছে কিনা? এটা আমি আপনাকে বলি, ধরেন যে ফাইন্যান্স ম্যানেজার সে কি করছে, 1 লাখ টাকার আসবাবপত্র কিনছে, ফার্নিচার ফিক্সচার কিনছে তার বাসার জন্য,
কিন্তু এটার কোনো অনুমোদন নাই, এটার কোনো অনুমোদন নাই, মানে অ্যাপ্রুভাল নাই, তাহলে আসবে। রিফাত বুঝতে পারছেন কিনা? ও তার মানে ভাই যে এমপ্লয়মেন্ট টার্মস এ লেখা থাকলে সেটা অ্যালাউয়েবল, এমপ্লয়মেন্ট টার্মস এর বাইরে যদি হয় সেটা হচ্ছে ডিসঅ্যালাউ করবে। হ্যাঁ, এমপ্লয়মেন্ট টার্মস এর বাইরে যদি হয় বা এটা অনুমোদন নিতে হবে, অনুমোদন যদি থাকে তাহলে অ্যালাউ। ঠিক আছে, এটা অনুমোদন আছে কিনা, বোর্ড অফ ডিরেক্টরদের অনুমোদন আছে কিনা, বুঝতে পারছি জি। ঠিক আছে, অনুমোদন হলে পারবে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এই রুল নিয়ে তো আর মনে হয় কারো কোনো কোয়ারি নাই, তাই না? এই রুল নিয়ে কারো কোনো কোয়ারি নাই। আচ্ছা এই রুল গুলো আমরা একটা এক্সারসাইজ দেখি। হ্যাঁ দেখি, আমরা একটা এক্সারসাইজ দেখি। দেখি Mr. X has the following income, দেখা যাচ্ছে তো ম্যাটার, তাই না? Following income for the income year ended 30 জুন 2019, 30 জুন 2019। আমাদের ইনকাম ইয়ার হলো জুলাই টু জুন, ইনকাম ইয়ার জুলাই টু জুন, আর ইনকাম ইয়ারের পরবর্তী বছর হলো অ্যাসেসমেন্ট ইয়ার, আয় বছর আর কর বছর, তাই না? বাংলা অ্যাসেসমেন্ট ইয়ার মানে কর বছর। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য টোটাল ইনকাম এন্ড ট্যাক্স পেবল। আচ্ছা আপনাকে টোটাল ইনকাম এবং ট্যাক্স পেবলটা কি করতে বলছে? ক্যালকুলেট করতে বলছে। আমরা ট্যাক্স পেবলটা দেখি, দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। আচ্ছা আমরা টোটাল ইনকামটা দেখি, ট্যাক্স পেবলটা দেখবো না, টোটাল ইনকামটা দেখবো জাস্ট। আচ্ছা বেসিক পে অফ টাকা 1.5 লাখ পার মান্থ সেন্ড ডিরেক্টলি টু হিজ ব্যাংক অ্যাকাউন্ট। বেসিক পে কত? 1.5 লাখ করে না? বেসিক স্যালারিটা কি পুরোটাই কি ট্যাক্সেবল? দেখেন আমি কি করছি, তাহলে বেসিক স্যালারি কত? 1.5 লাখ ইনটু 12 কত? 18 লাখ। আচ্ছা এরপর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য কোম্পানি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের কিন্তু আমাদের নিয়ম কি? উপরে দেখবেন, খেয়াল করে দেখবেন যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সম্পর্কে কোথায় বলা আছে? রুল 33 এ বি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সম্পর্কে বলা আছে রুল 33 এ বি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন নিয়ম হলো 25% অফ বেসিক স্যালারি অর রেন্টাল ভ্যালু হুইচএভার ইজ লোয়ার উইল বি অ্যাডেড টু স্যালারি। আচ্ছা দেখেন আমি কি করছি, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন 25% অফ বেসিক স্যালারি কত আসে? 4.5 লাখ টাকা। তো এটা সম্পর্কে আমি ম্যাথের শেষে একটা নোট দিয়ে দিব, বা আপনি এখানেও নোট দিতে পারেন, ম্যাথেও নোট দিতে পারেন, ম্যাথেও কি করতে পারেন? নোট দিতে পারেন। হ্যাঁ তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, হ্যাঁ এখন এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আর পাশাপাশি যদি কোম্পানি প্রতি মাসে 10,000 টাকা দিত সেই ক্ষেত্রে ওটা বাদ যেত, ওটা বাদ যেত রিফাত। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন 25% বেসিক স্যালারি যদি 10,000 টাকা করে দিত বাদ যেত না? ওইটা না, মানে এমপ্লয়ার যদি দিত আবার, মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিচ্ছে আর পাশাপাশি হাউস অ্যালাউন্সও দিতেছে 10,000 টাকা। আচ্ছা তাহলে হাউস রেন্ট অ্যালাউন্সটা আসতো, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন 4.5 লাখ টাকা যোগ হইতো, আর হাউস রেন্ট অ্যালাউন্স কত? 10,000 ইনটু কত? 12, 1,20,000। যে হাউস রেন্ট অ্যালাউন্সের নিয়ম অনুযায়ী 33 এ অনুযায়ী আপনি পাবেন বেসিক, মানে ওটা আবার 1,20,000 থেকে মাইনাস করতে হবে 50% অফ বেসিক, অথবা হ্যাঁ 1,20,000 থেকে মাইনাস হবে। সেটা ওটা তো কারের মতো হবে না যে পুরোটুকু অ্যাড হয়ে যাচ্ছে। না 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 এটা কারের মধ্যে হবে না। দুইটা বেনিফিট কিন্তু, দুইটা বেনিফিটও কিন্তু পাই। হ্যাঁ মানে দুইটা বেনিফিটও পাই, এবং এই জিনিসগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালও দেখছি, মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটাও আমরা দেখছি, এটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টেই করা। দেখেন আমি 25% আমি যোগ করে দিচ্ছি। শুধু কারের ক্ষেত্রেই হচ্ছে গিয়ে, মানে গাড়ির ক্ষেত্রেই পুরোটুকু, মানে দুইটা দিলে ক্যাশ অ্যালাউন্সটা টোটালি ঢুকে যাবে। হ্যাঁ দুইটা দিলে ক্যাশ অ্যালাউন্সটা টোটালি ঢুকে যাচ্ছে। আর বাড়ির ক্ষেত্রে সেপারেট একটা 33 কত যেন ওইটা যেহেতু আছে সেজন্য শেয়ার হয়ে যাবে। জি 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 33 ভাইয়া। জি এটা ফুল টাইম কার ফর হিজ ওন ইউজ এন্ড ফর হিজ ফ্যামিলি ইউজ, ফুল টাইম কার দিছে। হ্যাঁ আচ্ছা আমরা তো ম্যাথটা পড়ে যাচ্ছি, কি ম্যাথ করার ক্ষেত্রে কিছু কিন্তু ইনস্ট্রাকশন আছে। ম্যাথ করার ক্ষেত্রে নিয়ম হলো কি ফুল ম্যাথটা আপনাকে পড়তে হবে। হ্যাঁ আচ্ছা সরি, ম্যাথ করার ক্ষেত্রে নিয়ম হলো কি ম্যাথের রিকোয়ারমেন্টটা ফার্স্ট পড়তে হবে। আর একটা কোশ্চেনে ম্যাথের রিকোয়ারমেন্ট কোথায় থাকে? ম্যাথের শেষে থাকে, ম্যাথের শেষে অথবা ম্যাথের প্রথমে। দেখবেন যে এই কোশ্চেনে ম্যাথের শেষে কোনো রিকোয়ারমেন্ট নাই, তার মানে কোথায় আছে? ম্যাথের উপরে আছে, উপরেই আছে। দেখেন এই কোশ্চেনের রিকোয়ারমেন্টটা কি? টোটাল ইনকাম এবং কি ট্যাক্স পেবল। এরপরে নিয়ম হলো কি ফুল ম্যাথটা পড়া। এরপরে নিয়ম হলো কি ফুল ম্যাথটা আমাকে কি করতে হবে? করতে হবে। অনেক স্টুডেন্ট কি করে ম্যাথ একটু পরে আর ম্যাথ করতে থাকে, এটা কিন্তু মানে রং প্র্যাকটিস। হ্যাঁ কারণ একবার এরকম একটা ম্যাথ দিছে, মানে এটা সেকেন্ড পার্টে আসছে পজিশন স্টাডি, এরকম একটা ম্যাথ আসছে, মিস্টার এর একটা ম্যাথ আসছে সম্ভবত, এটা মে জুন 14 তে আসছে। ওইখানে কি করছে প্রথমে স্যালারি কিছু পয়েন্ট আলোচনা করছে, এরপর অন্য হেডস ইনকাম গুলো আলোচনা করছে, লাস্টের দিকে যায় আরো 3-4টা স্যালারি পয়েন্ট আলোচনা করছে। তার মানে যে স্টুডেন্ট ধরেন যে একটু একটু করে পড়ছে, একটু একটু করে কি করছে ম্যাথ করছে না, এবং যে ধরেন যে স্পেস রাখে নাই সে কিন্তু লাস্টের দিকে এসে ধরা খাইছে।
বুঝতে পারছেন? এই জন্য নিয়ম হলো কি, টিচারের ইনস্ট্রাকশন হলো আপনাকে ম্যাথের রিকোয়ারমেন্টটা পড়তে হবে, এরপরে ফুল ম্যাথটা পড়তে হবে, এরপরে ম্যাথ সলভ করতে হবে। এবার আমরা দেখবেন কি বড় ম্যাথ কিভাবে সলভ করি এই জিনিসগুলো আমি ক্লাসে আলোচনা করব, যে শর্টকাট ওয়ে কি ম্যাথ সলভ করা, হ্যাঁ জিনিসগুলো আমরা আলোচনা করব। তো লাস্টের দিকে স্টুডেন্ট কমে যাচ্ছে, আজকে অনেকে জয়েন করছেন, 33 জন অলমোস্ট 33 জন জয়েন করছেন। আচ্ছা তাহলে ফুল টাইম কারের ক্ষেত্রে নিয়ম কি, 5% অফ বেসিক স্যালারি or টাকা 60,000 whichever is higher, তাই না? 5% অফ বেসিক স্যালারি মানে 5% অফ বেসিক স্যালারি 90,000 or 60,000 whichever is higher, তারপর 90,000 টাকা কি হবে স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। Company pay 10,000 টাকা per month for his 3 school going children which is paid to the school authority directly. দেখেন কোম্পানি কিন্তু দিয়ে দেয়, এটা কোথায় যাবে রুল 33 এ? হ্যাঁ গাড়ি যদি শুধু অফিশিয়াল পারপাস তাহলে ফুল এক্সাম্পটেড, গাড়ির ক্ষেত্রে গাড়ি যদি অফিশিয়াল পারপাস ইউজ হতো তাহলে ফুল এক্সাম্পটেড না? হ্যাঁ যদি অফিশিয়াল পারপাস ইউজ হতো তাহলে ফুল এক্সাম্পটেড, ঠিক আছে? অফিশিয়াল পারপাস ইউজ হতো, অফিশিয়ালের জন্য দেয় অনেক সময়, দেয় না অনেক সময় দেয় অফিশিয়ালের জন্য, সেটা ইয়েতে লেখা থাকতে হবে না টার্মস? হ্যাঁ হ্যাঁ লেখা থাকতে হবে যে এটাতে স্কুল অথরিটিকে ডাইরেক্টলি দেয়, এটা তো সে পায় না, তাহলে যোগ হবে কেন? এটা তো বেনিফিট না, আপনাকে বেনিফিট দিচ্ছে না। কৃষ্ণ ভাই আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এটা তো বেনিফিট দিচ্ছে তো। অ্যাকচুয়ালি দেখেন মানে চিলড্রেনের বেতনটা কে দিবে? আপনার দেওয়া উচিত না, মানে আপনি তো দিতেন, কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে না, কোম্পানি দিয়ে দিচ্ছে তো ভাইয়া, এই জন্য স্যালারির সাথে যোগ হবে। এটা তো রিইম্বার্সমেন্টই, ওয়ান কাইন্ড অফ রিইম্বার্সমেন্টের মতো, মানে বেনিফিট তো। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা কোম্পানি পে 3 লাখ টাকা ডিউরিং দ্য ইয়ার বিং দ্য রিইম্বার্সমেন্ট অফ ভেরিয়াস ইউটিলিটি বিল, যোগ হয়ে যাবে। আচ্ছা মেডিকেল অ্যালাউন্স 5,000 টাকা পার মান্থ, হিস অ্যাকচুয়ালি এক্সপেন্স ইজ মোর দেন দ্যাট। মেডিকেল অ্যালাউন্স 5,000 টাকা পার মান্থ, মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে নিয়ম কি 10% অফ বেসিক স্যালারি অর 1,20,000। হ্যাঁ দেখেন মেডিকেল অ্যালাউন্স দেখেন 60,000 টাকা, লেস এক্সাম্পটেড 10% অফ বেসিক স্যালারি 1,20,000 হুইচএভার ইজ লোয়ার। এরপরে দেখেন অ্যাজ অ্যাকচুয়াল এক্সপেন্স ইজ উইদিন দ্য লিমিট, অ্যাকচুয়াল এক্সপেন্স কি উইদিন দ্য লিমিট, আরে দ্য ফুল অ্যামাউন্ট ইজ এক্সাম্পটেড। জি কিছু বলবেন কেউ? আচ্ছা তাহলে মেডিকেল গেল। আচ্ছা হি পেড 5 লাখ টাকা ফর ওভারসিজ ট্রাভেল, ওভারসিজ ট্রাভেলের জন্য তাকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে, কিছু বলা নাই। হ্যাঁ আচ্ছা ওভারসিজ ট্রাভেলিং 5 লাখ টাকা আমি যোগ করে দিছি, তাহলে আপনি কি তার মানে প্রিভিয়াস পিরিয়ডে আপনি এক্সামশন নিছেন, এই জন্য এই বছর যোগ করছি। আর এই বছর যদি এক্সামশন নেন তাহলে নেক্সট পিরিয়ডে আপনাকে কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে। আচ্ছা আচ্ছা আমরা যে পর্যন্ত পড়ছি না এই পর্যন্ত ম্যাথ, হ্যাঁ দেখেন এটা হাউস প্রপার্টি ইস্যু। হ্যাঁ হি রিসিভ 12 লাখ টাকা ফ্রম হিজ রেসিডেন্সিয়াল হাউস, 12 লাখ টাকা রেসিডেন্সিয়াল হাউস থেকে পাইছে। দেখেন তাহলে রেন্টাল ইনকাম কত? 12 লাখ টাকা। রেন্টাল ইনকাম থেকে আমরা রিপেয়ার এন্ড মেইনটেনেন্সটা বাদ দিই, মানে আমরা যখন হাউস প্রপার্টি পড়বো তখন দেখবেন কি যে রিপেয়ার এন্ড মেইনটেনেন্সের কথা বলা আছে। যদি বিল্ডিংটা রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দেওয়া হয় তাহলে 25%, কমার্শিয়াল পারপাসে ভাড়া দেওয়া হয় তাহলে 30% পাবে, ঠিক আছে? তাহলে 12 লাখে 25% কত? 3 লাখ, বাদ দিব। আচ্ছা এবং যখন আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটা পড়বো তখন দেখবেন কি যে আমাদের সেকশন 1930 নামে একটা সাবসেকশন আছে, 1930 ওইখানে বলা আছে যে হ্যাঁ ডিমড ইনকাম, ওইখানে বলা আছে রিপেয়ার মেইনটেনেন্স পারপাসে যে পরিমাণ খরচ শো করা হয়েছে ওই পরিমাণ খরচ যদি না হয়ে থাকে তাহলে একটা নির্দিষ্ট করে এমন কি হবে যোগ হবে, তাই না? যোগ হবে। আচ্ছা আচ্ছা এরপরে দেখেন ডিভিডেন্ড ইনকাম বলা আছে। এলআইপিটা হলো এলআইপি ইস্যু নিয়ে আলোচনা করি না, ইনভেস্টর। আচ্ছা রিসিভ ক্যাশ ডিভিডেন্ড 1,80,000। আচ্ছা ক্যাশ ডিভিডেন্ড 1,80,000, এখানে দেখবেন কি যে এগুলো আমরা আলোচনা করব যে এই অ্যামাউন্টটা কি মানে কোম্পানি যখন আপনাকে ডিভিডেন্ড পে করবে তখন কোম্পানি ডিভিডেন্ড সম্পর্কে বলা আছে সেকশন 54। হ্যাঁ ডিভিডেন্ড সম্পর্কে কোথায় বলা আছে? সেকশন 54। এগুলো কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে রেফারেন্স গুলো, আহসান ভাই। হ্যাঁ এগুলো খুবই ইম্পর্টেন্ট। জি ভাইয়া মানে রেফারেন্স গুলো মনে রাখতে হবে। জি বলেন। পরে কি বললেন? হ্যাঁ
মানে রেফারেন্স গুলো মনে রাখতে হবে ভাইয়া। ডিভিডেন্ড সম্পর্কে কোথায় আলোচনা করা আছে? সেকশন 50। কোম্পানি যখন কোন ইন্ডিভিজুয়ালকে ডিভিডেন্ড পে করবে, যদি রেসিডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে? 10% টিডিএস কেটে রেখে পে করবে। 10% কি করবে? টিডিএস কেটে রেখে পে করবে। হ্যাঁ, ওই 10% কি ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্ট ইন্ডিভিজুয়ালের জন্য? না না না, ফুল এন্ড ফাইনাল না তো, ডিভিডেন্ডটা তো ফুল এন্ড ফাইনাল না ভাইয়া। 80 কত 83 সি তে আছে নাকি? 82 সি তে না, ডিভিডেন্ড না, 82 সি তেও না, বুঝছেন? না, ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্ট গুলো যেগুলো ছিল, জি জি 82 সি তে আছে ভাইয়া। 82 সি তে আছে, হ্যাঁ ওটাই বলছিলাম। 82 সি তে হলো ওখানে কয়টা? 6টা আইটেম না কয়টা? জি জি 6টা আইটেম আছে। এটা 6টা আইটেম আছে, আমরা পরে পাবো না পড়তে পড়তে? হ্যাঁ পড়তে পাবো। এগুলো তো আগে হেডস গুলো না ক্লিয়ার হইতে হবে, বুঝছেন? আপনাদের 7 হেডস অফ ইনকাম সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে। এরপরে ধরুন যে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাইতে হবে, বুঝছেন? অ্যাকচুয়ালি ধরুন যে 7 হেডসটা ক্লিয়ার হন তাহলে ইন্ডিভিজুয়ালের ম্যাথ, কোম্পানির ম্যাথ এগুলো করতে পারবেন, বুঝছেন? এগুলো করতে হবে। এবার কিন্তু ট্যাক্স শেষ করে তারপর ভ্যাট ধরবেন। হ্যাঁ, ট্যাক্স শেষ করে ভ্যাট ধরবে, সেটাও ভালো। আর ভ্যাটের একটা এক্সাম আছে মনে হয়, ওই যে কি নিবন্ধন হয় না ভ্যাটের, এই কনসালটেন্ট হিসেবে, ওটা আপনারা অ্যাপ্লাই করেন, ঠিক আছে? ওটা অ্যাপ্লাই করেন, করলে করতে পারেন। ওটা পরীক্ষা তো অনেক দেরি। অ্যাপ্লাই কবে ওইটা? ওটাই তো আপনাকে 31 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আর এক্সাম হবে সম্ভবত ধরুন যে ওটা এক্সাম অনেক দেরি হবে ভাই, এত তাড়াতাড়ি হবে না। তাই তো ভাইয়া অ্যাপ্লাই করতাম, দেখতেছি ভাইয়া যে কয় তারিখের ভিতরে লেকচার পাশাপাশি আরো তো একটা অ্যাড করা লাগবে। অ্যাপ্লাই ওইটা অ্যাপ্লাই করলে ব্যাট কনসালটেন্টের ওইটা, হ্যাঁ ওটা তো ডিসেম্বর পর্যন্ত আছে। হ্যাঁ 31 ডিসেম্বর পর্যন্ত আছে। কাস্টমাইক দিছে, আর একটা জন্য কি আছে ভাইয়ার সাথে? আচ্ছা, ওটার জন্য একটা বইও আছে, ভালো একটা বই আছে। হ্যাঁ, যে রেস বইটা ভালো। কি বই ভাইয়া? আরএসই রেস, এটা জানি কোন রাইটারের বই, এই বইটা ভালো। এটা বইগুলো বের হবে। হ্যাঁ, এই তো মানে অ্যাপ্লাই করেন এরপরে বের। আজকে আর ক্লাস কন্টিনিউ করব না, হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকো। আমরা সোমবারে পড়াবো, সোমবারে 10টা 10। হ্যাঁ 10টা পর্যন্ত আমার ক্লাস আছে, তো 10টা 10 থেকে ভাইয়া একটা হ্যালো ভাইয়া কুসু বলছি, একটা রিকোয়েস্ট ভাইয়া, সেটা হচ্ছে ক্লাস শুরু করার আগে একটা দিন আগে যদি আমাদের এই আপনার এই হ্যান্ডআউট গুলো বা ডকুমেন্ট গুলো পাঠায় দেন, দেন আমরা একবার গো থ্রু করতে পারি। আদারওয়াইজ এই যে মাঝে মধ্যে ধরেন অফিস থেকে বা বিভিন্ন প্লেস থেকে বা মোবাইল স্ক্রিনে দেখি খুব ছোট ছোট, মানে এইটা একবার গো থ্রু করলে দেখা আপনার সাথে কানেক্ট করতে খুব ইজিলি ইয়ে করতে পারবো, আর কানেক্ট করতে পারবো। আমি দিয়ে দিব। আমি অনেক কালকে একটু ব্যস্ত আছি, তো আমি রবিবারের মধ্যে ডেলিভারি দিয়ে দিব। না না সেটা সমস্যা নেই, এখন দেন সমস্যা নাই, যে কোনো সময় দিতে পারেন, বাট ক্লাসের আগে দিয়ে একটা দিন আগে দিলে আমরা যাতে হচ্ছে আপনার সাথে একটা দিন আগে দিব। আপনাদের ক্লাসে কারণ এগুলো তো অলরেডি করা আছে, যেগুলো করা না। তারপর ওই যে আপনি যে সিরিয়ালে যাচ্ছেন, যেভাবে যাচ্ছেন, ওই যে ম্যাথগুলো যেগুলো আলোচনা করতেছেন একটা পর একটা, এগুলো তো আমরা আরেকটু ভালোভাবে কানেক্ট করতে পারবো নিজেকে। না, আপনাদের সামনে যদি ক্লাস সিনোপসিসটা থাকলে কিন্তু আপনাদের মানে মোবাইলে দেখলে তখন আর প্রবলেমটা হবে না। যদি ক্লাস জি জি সোমবার রাত 10টায়, সোমবারে রাত 10টা 10 থেকে নিব। আমার 10টা পর্যন্ত ক্লাস আছে, তো 10টা 10 থেকে নিব। আচ্ছা ইনশাআল্লাহ। এটা আগে নাও যায় না, আগে রেকর্ডিংটা কি টেলিগ্রামে দিবেন নাকি মেসেঞ্জারে? মেসেঞ্জারে দিয়ে দিব না, আগে